চলো স্টার্ট করা যাক। আচ্ছা, আমাদের যেটা প্ল্যানটা, এটা আমি ভেবেছি, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথমে আগে এসএসসি 2023 সিজিএলের যে সমস্ত এক্সাম পেপার পেয়েছি আমরা, সেই সমস্ত এক্সাম পেপারে ম্যাথ সলভ করব। তার পাশাপাশি কারেন্ট যে এক্সামগুলো হচ্ছে, যেমন হচ্ছে আমাদের সিএইচএসএল, তারপর সিপিও এবং ফেজ 12, ঠিক আছে? তো এই সমস্ত এক্সামগুলোর পেপারও সলভ করব এবং তারপরে আমরা কিছু এরকম প্রশ্ন দেখব যেগুলো তোমাদের এবছরের ট্রেন্ড হতে পারে, ঠিক আছে? তো এই প্ল্যান নিয়ে আমরা এই 2 মাস ক্লাস করব। এর পরের যেটা কথা, সেটা হচ্ছে তোমাদের 4টে সেকশন আছে প্রিলিমসে। সেখানে তোমার কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, রিজনিং থাকছে, জিকে থাকছে, আর ইংলিশ থাকছে। প্রত্যেকটা পেপারেই কিন্তু, প্রত্যেকটা টপিকই কিন্তু 25টা করে প্রশ্ন আছে। 2021-এর পর থেকে যখন এসএসসিজিএল কন্ডাক্ট করা শুরু হলো, আগের প্যাটার্নে কী ছিল না, আগের প্যাটার্নে আমাদের জিকে বা তোমার রিজনিং অতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না। রিজনিং তো যেরকমভাবে পড়ো না কেন, যদি প্র্যাকটিস ঠিকঠাক করো, যদি তোমরা মক ঠিকঠাক দাও, তোমরা যদি সেখান থেকে পয়েন্ট আউট করো যে কোন কোন টপিকগুলো তোমার প্রবলেম হচ্ছে, সেরকমভাবে রিভাইজ করলে তোমরা খুবই ভালোভাবে তোমরা 24 থেকে 23টা প্রশ্ন ঠিক করে আসবে। কিন্তু জিকে হচ্ছে এমন একটা টপিক যেখানে তোমাদের অনেক বেশি এফর্ট দিতে হবে, এবং সেটা কিন্তু 2021-এর আগে অবধি, যখন আমি চাকরি পেয়েছিলাম, তখন অতটা ইম্পর্টেন্ট ছিল না। আমি কিন্তু জিকেতে বলতে পারো 30% বা 20% নলেজ নিয়ে আমি পরীক্ষায় ক্র্যাক করে দিয়েছি। হ্যাঁ, আমার জিকে অত পড়তে ভালো লাগতো না পার্সোনালি, আর জিকেতে আমার টাইম দেওয়ার মধ্যে সময় ছিল না, তাই জিকে আমার পড়তে হয়নি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিন্তু এখন জিকের যে কন্ডিশন, সেখানে কিন্তু জিকের তোমার ওয়েটেজ 100%, ঠিক আছে? মেন্সেও তুমি জিকে দেখতে পাচ্ছ এবং প্রিলিমসেও তুমি জিকে দেখতে পাচ্ছ। তাই মেন্স এবং প্রিলিমস এই দুটো জায়গায় যখন জিকে বর্তমান, এবং যেখানে মেন্সে একটা প্রশ্ন 3 নম্বর, তাই আমি বলবো তোমাদের যেরকম ম্যাথসের যতটা গুরুত্ব তোমরা দেবে, ততটা গুরুত্ব কিন্তু ইকুয়ালি গুরুত্ব, মনে হয় তার থেকে একটু বেশি গুরুত্ব জিকেতেও দেবে, ঠিক আছে? যদি তোমরা এক্সাম ক্র্যাক করতে চাও, ঠিক আছে? এবং তার পাশাপাশি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে তোমার টাইপ কিন্তু এখন থেকেই করবে। টাইপের জন্য কোনো কিছু করার দরকার নেই, একটা তোমার পেপার নেবে, পেপার থেকে দেখে দেখে, বেশি নয়, 5টা করে লাইন রেগুলার টাইপ করবে, যাতে তোমার হাত তোমার কিবোর্ডের প্রত্যেকটা কিয়ের ওপর ডিপ্রেস করতে পারে, ঠিক আছে? তো এই হাতের প্রেসিংটা জাস্ট তোমাকে ঠিকঠাক রাখতে হবে। এটুকু করলেই তোমরা 20টা ওয়ার্ড আরামসে তোমরা করে দিয়ে আসতে পারো পরীক্ষা হলে। আমার মনে হয় না কোনো ম্যাটার করবে, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে কম্পিউটার হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট মেন্সের জন্য, কম্পিউটার নলেজ। এর জন্য আমি তোমাদের সাজেস্ট করব, আরবির একটা পুরো পেজ করা আছে, আরবির যে ইউটিউব চ্যানেল, সেখানে পুরো একটা প্লেলিস্ট বানানো আছে। সেই প্লেলিস্টটা আমি দেখেছিলাম 2022 পেপারের যে কটা প্রশ্ন, সবচেয়ে হার্ডেস্ট পেপার ছিল কম্পিউটারের, যেবার প্রথম কম্পিউটার নিয়ে এলো ওরা 2022 পেপারে, তো হার্ডেস্ট ছিল ওটা। এবং আমার দেখা যে ওখানে যে কটা প্রশ্ন ছিল, তার মধ্যে অ্যাটলিস্ট 12 থেকে 15টা তুমি যদি ঠিকঠাক করতে পারো, তাহলে তোমার ক্র্যাক করার কোনো অসুবিধা ছিল না। কিন্তু 12 থেকে 15টা করার জন্য তোমার যথেষ্ট নলেজ লাগতো। এবং আমি দেখেছি যে আরবির যে প্লেলিস্টটা বানানো আছে, সেটা খুবই যথেষ্ট, মানে যথেষ্ট বেশি আছে, ওর থেকে বেশি আমার মনে হয় না কিছু পড়ার প্রয়োজন আছে বলে। তো আরবি পেপারটা একবার দেখে নেবে, পুরো ওই প্লেলিস্টটা একবার পড়ে নেবে। আর এর পাশাপাশি আমি এটাও সাজেস্ট করব, জিকের জন্য তোমরা পারমার এসএসসিকে ফলো করো। আমার মনে হয় খুব সুন্দর পড়ান উনি, এবং ওনার যে সবকটা ভিডিও দেখেছি, তার মধ্যে যেগুলো এসএসসির জন্য যে প্লেলিস্টগুলো বানানো আছে, সেগুলো প্রথম থেকে একবার ফলো করে নাও। এই 2 মাস আমার মনে হয় অনেকটা হেল্পফুল হবে। এরপর যদি তোমাদের পেড কোর্স নিতে চাও, সেটাও নিতে পারো। পেড কোর্স আরও বেশি, আমি দেখেছি যে পেড কোর্স একজন আমার স্টুডেন্ট নিয়েছিল, মানে বলেছিল, তো আমি দেখলাম পেড কোর্স বেশ ভালো, খারাপ না, মানে যথেষ্টই উপকারী, ঠিক আছে? কন্টেন্ট অনেক বেশি আছে, সেটা এই 2 মাসে শেষ করা সম্ভব নয়, বাট নো ডাউট বেটার। মানে তুমি যদি এসএসসি ক্র্যাক করতে চাও নাও এখন, তার জন্য তোমাকে ওটা নিতেই হবে। দেখো, প্রথম প্রশ্নে চলে আসি।
বলছে ইফ এ ইজ 95% অফ বি দেন হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি। এ বলেছে বি এর 95%, রাইট? তার মানে এ ইজ ইকাল টু 95% অফ বি বলা আছে। তাই এ ইজ 95% অফ বি অর এ ইজ ইকাল টু 95% অফ বি, এটা হচ্ছে এই স্টেটমেন্ট থেকে আমরা জানতে পেরেছি। তাই এটা থেকে যদি আমরা বিকে এদিকে নিয়ে আসি, আমরা কি বলবো না এ বাই বি ইজ ইকাল টু 95%, তাই তো? আচ্ছা, এই যে দেখো এ বাই বি লিখলাম, এখান থেকে তোমরা এটুকু পরিষ্কার যে এখানে এর আগে কী ছিল না এ ইজ 95% অফ বি, ঠিক আছে? আর এই ঘটনাটা থেকে তোমরা এটা মনে রাখবে যে অফ সবসময় উপরে থাকে আর ইজ সবসময় নিচে থাকে। মানে যার আগে অফ আছে সে কোথায় থাকবে? উপরে থাকবে। আর যার আগে যার উল্টোটা বললাম, যার আগে ইজ আছে সে উপরে থাকবে, আর যার আগে অফ আছে সে নিচে থাকবে। তাহলে ইজ বাই অফ হবে সবসময় এই ভগ্নাংশটা, ঠিক আছে? এবার তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 95%কে যদি আমরা ভগ্নাংশে করি বা ফ্র্যাকশানে করি তাহলে আমরা কী লিখব? তাহলে আমরা সবাই জানি যে 95% ইজ ইকাল টু আর কিছুই নয় 19/20। এগুলো তোমাদের মনে রাখতে হবে ডাইরেক্ট, ঠিক আছে? ফ্র্যাকশান যদি না মনে রাখো তাড়াতাড়ি তোমরা করতে পারবে না। তার মানে এ বাই বি এর ভ্যালু আমরা পেলাম কি 19/20, ঠিক আছে? আমায় কি জিজ্ঞেস করেছে? তাহলে এর শতকরা কত ভাগ বি, বা হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি। দেখো অফ এ ইজ বি, তাহলে আমি কি বলেছি ভগ্নাংশটা কী ধরনের হবে না ইজ বাই অফ হবে, ইজ বাই অফ। তাহলে এখন ইজের আগে কে আছে? ইজের আগে আছে বি, আর ইজের পরে কে আছে? বি, আর অফের পরে কে আছে? এ। তার মানে বি বাই এ হবে ভগ্নাংশটা। তার মানে এ বাই বি এর ভ্যালু যদি 19/20 হয়, তাহলে বি বাই এর ভ্যালু কত হবে না 20/19। কত হবে? 20/19। তাহলে 20/19কে যদি আমরা পার্সেন্টেজে ট্রান্সফার করি তাহলে কত আনসার পাবো না 20 × 100/19, তার মানে 2000/19। আর 2000/19 মানে অবভিয়াসলি 100%-এর থেকে বড়ো, আর এখানে অপশানের প্রত্যেকটা দেখছি 100%-এর বেশি আছে, তার মানে আমায় ক্যালকুলেশন করতে হবে। তাহলে 19 পুরোপুরি কতবার যায়? প্রথমে দেখছি 20, 19 × 1 = 19, তারপরে একটা শূন্য আসলে হচ্ছে না, তার মানে একটা শূন্য বসাতে হবে, তার মানে 100 আসছে। তার মানে 19 5-এ হচ্ছে 95, তার মানে 105 বার হচ্ছে পুরোপুরি যাচ্ছে। তার মানে আনসার যেটা হবে সেটা 105-এর থেকে বেশি হবে, বা 105 পূর্ণ সামথিং হবে। আর 105 পূর্ণ সামথিং একমাত্র ডি অপশানেই দেখতে পাচ্ছি, ডি অপশান হবে কারেক্ট আনসার। তাহলে যদি আমি এই পার্টটুকু আমি ভালো করে জানি, এই পার্টটুকু যদি আমার কমেন্ট থাকে, তাহলে এই প্রশ্নটা করার জন্য আমায় কিছুই ভাবতে হবে না, আমায় শুধু বার করতে হবে অফ এ ইজ বি। অফ এ ইজ বি মানে হচ্ছে বি বাই এ আমাকে নির্ণয় করতে হবে, বি বাই এ। এই পার্ট থেকে এটা পরিষ্কার। আর বি বাই এ আমরা কোত্থেকে পেয়ে যাব না এই স্টেটমেন্ট থেকে পেয়ে যাব, এ ইজ 95% অফ বি, তার মানে এ বাই বি ইজ ইকাল টু 95%, আর 95%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 19/20। তাই এই যে পার্টটা এটা আমরা লিখেছি এখানে, এটা লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা বলতে পারবো যে এ বাই বি সমান 19/20, তার মানে বি বাই এ কী হবে না 20/19, আর 20/19 মানে কি 2000/19, দ্যাট ইজ 105 পূর্ণ সামথিং। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? এটার অপশন ডি ওই ইউনিট ডিজিটটা চেক করলো তো হতো 5 9 45 + 5। হ্যাঁ হ্যাঁ, কেন হতো না? অবশ্যই হতো, অবশ্যই হতো, কেন হতো না? চলো নেক্সট প্রশ্ন। তবে ইউনিট ডিজিট চেক করবে, কিন্তু যখন দেখবে কোনো প্রবলেমে তোমরা এরকম ফ্র্যাকশানে পাচ্ছ, ঠিক আছে, তখন ইউনিট ডিজিট না যাওয়াই ভালো, ঠিক আছে? অনেক সময় কনফিউশন তৈরি করে, ঠিক আছে? কারণ এখানে তুমি যখন এটাকে পয়েন্ট ফ্র্যাকশানে চেঞ্জ করবে, এটা কি তোমার পয়েন্টের পরে এক্স্যাক্ট ভ্যালু পাবে? কখনো কি পাবে 105 পয়েন্ট? কত দূর অবধি পয়েন্টের পর দশমিক পয়েন্টের পর কতগুলো সংখ্যা হবে বলতে পারবে? বলতে পারবে না। তার মানে তুমি অ্যাকচুয়াল ইউনিট ডিজিট তখন কিন্তু বলতে পারবে না। তাই সবসময় বলবো যে যখন তোমরা
আনসারে যেগুলো আনসার আছে সেটা যখন তোমরা দেখতে পাবে পি কিউ বাই কিউ আকারে লিখতে পারবে, মানে র্যাশনাল নাম্বার দেখতে পাবে, তখনই তোমরা ইউনিট ডিজিটে যাবে। সেটাও তোমরা আসবো, আমরা সেরকম টপিকেও আসবো। না স্যার, এইটা আপনি স্যার ফুড এসআই যখন আমাদের ক্লাসগুলো করাচ্ছিলেন তখন শিখিয়েছিলেন এটা। হ্যাঁ, আমি জানি, বুঝতে পেরেছি, কথা শুনেই বুঝতে পেরেছি, কিন্তু সেটা তখনই করব যখন র্যাশনাল নাম্বার থাকবে। ঠিক আছে, চলো ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছেন, দ্য মার্ক প্রাইস অফ মাস্টার্ড অয়েল ইজ 25% মোর দ্যান ইজ কস্ট প্রাইস। তার মানে এই ফার্স্ট স্টেটমেন্ট থেকে আমি বুঝতে পারছি যে মার্ক প্রাইস বলা হয়েছে কি 25% বেশি কস্ট প্রাইসের থেকে। তাহলে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4। আর এই 1/4 যে ফ্র্যাকশন, এই 1/4 যে ফ্র্যাকশন, এখান থেকে এটা বুঝতে পারছি যে যদি আমার 4 টাকা হয় বা 4 ইউনিট হয় কস্ট প্রাইসের মূল্য, যদি আমার 4 ইউনিট আমার কস্ট প্রাইস হয়, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 1 ইউনিট বেশি করে আমার মার্ক প্রাইস বা ধার্য মূল্য করা হয়েছে, তাই তো? তার মানে 4 যদি আমার কস্ট প্রাইস হয় তাহলে মার্ক প্রাইস কত হবে? 4+1। আর 4+1 মানে কত? 5। তাহলে এখান থেকে আমরা মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের কী পেয়ে গেলাম? রেশিও পেয়ে গেলাম। তাহলে মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস কত হলো না? 5/4। এটুকু আশা করি সবার পরিষ্কার। এবার আমায় বলেছে, প্রশ্ন ভালো করে পড়বে, যে অ্যাট হোয়াট পার্সেন্টেজ লেস দ্যান মার্ক প্রাইস শুড ইট বি সোল্ড টু হ্যাভ নো প্রফিট অ্যান্ড নো লস। মানে যদি আমাকে কোনো প্রফিট বা লস না করতে হয় তাহলে কত পার্সেন্টেজ কম দামে মার্ক প্রাইসের থেকে আমাকে বিক্রি করতে হবে, তাই তো? তার মানে পরিষ্কার বাংলা ভাষায় আমার বলতে গেছে কতটা ডিসকাউন্ট দিতে হবে, তাই তো? ডিসকাউন্ট কত দিলে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না, সেটাই আমি জানতে চেয়েছি। তাহলে আমরা সবাই জানি ডিসকাউন্ট কার ওপর দেওয়া হয়? ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইস বা ধার্য মূল্যের উপর দেওয়া হয়। তাহলে দেখতে পাচ্ছি 4 ইউনিট যদি আমার কস্ট প্রাইস হয়, 5 ইউনিট হচ্ছে আমার মার্ক প্রাইস। তাহলে যদি আমি কোনো লাভ বা ক্ষতি না করতে চাই তাহলে যাহা সিপি আছে তাহাই হয়ে যাবে এসপি। যে টাকায় আমি কিনেছিলাম সে টাকায় আমি যদি বিক্রি করি তাহলেই আমার কোনো লাভ বা ক্ষতি হবে না। তার মানে যদি আমার 5 মার্ক প্রাইস থাকে তাহলে 4 হচ্ছে আমার এসপি। তাহলে কতটা ডিসকাউন্ট দিয়েছি? ডিসকাউন্ট আমরা কি করে পাই না এমপি মাইনাস এসপি করে। মার্ক প্রাইস থেকে যদি আমরা সেলিং প্রাইস বিয়োগ করে দিই তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাবো? 1 পাবো। তাহলে 1 ইউনিট আমি ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট সবসময় কার ওপর দেওয়া হয় না? মার্ক প্রাইসের ওপর। তার মানে 1/5 হচ্ছে আমার ডিসকাউন্ট ভ্যালু। আর 1/5-এর পার্সেন্টেজ ভ্যালু কী হবে না? 20%। তাহলে 20% যদি আমরা কম দামে বিক্রি করি মার্ক প্রাইসের থেকে তাহলেই আমার কী হবে না? কোনো লাভ বা ক্ষতি হবে না। ইজ ইট ক্লিয়ার গাইস? তাহলে দেখো, প্রশ্ন দেখে আর আমার মনে হয় না আনসার করতে 1 সেকেন্ডে বেশি সময় লাগবে। জাস্ট দেখবো 25% বেশি করা হয়েছে, তার মানে কি 1/4 করা হয়েছে। তার মানে 4 যদি আমার কস্ট প্রাইস থাকে, আমার 1 বাড়িয়ে ধার্য মূল্য রাখা হয়েছে, তার মানে 5 ধার্য মূল্য করা হয়েছে। তাহলে যদি আমার কোনো লাভ বা ক্ষতি না করতে হয় তাহলে আমাকে 4ই বিক্রি করতে হবে। তার মানে 4ই হয়ে যাবে আমার সেলিং প্রাইস। তাহলে কতটা কম দামে বিক্রি করতে হচ্ছে? 1 ইউনিট কম দামে বিক্রি করতে হচ্ছে। তাহলে কতটা ডিসকাউন্ট দিচ্ছি? ডিসকাউন্ট সবসময় কার ওপর দেওয়া হয় না? মার্ক প্রাইস বা ধার্য মূল্যের ওপর। তাহলে 1/5 আমি ডিসকাউন্ট দিচ্ছি, তার মানে 20% আমি কম দামে বিক্রি করছি বা 20% ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে এইসব প্রশ্ন দেখে যেন তোমাদের আনসার হয়, এইসব প্রশ্নে তোমার 20 সেকেন্ড যেন না লাগে। নেক্সট প্রশ্ন, A can complete a price of price হবে না, piece হবে এখানে একটু। A can complete a piece of work in 25 days while B can complete the same work in 30 days. খুব ভালো কথা। তাহলে A একটি কাজ করছে কত দিনে না 25 দিনে, আর B ওই কাজটি করছে কত দিনে না 30 দিনে। এবার বলা হয়েছে দে ওয়ার্ক অন অল্টারনেট বেসিস। খুব ভালো কনসেপ্ট, অল্টারনেট বেসিসের কনসেপ্ট কিন্তু শেখা খুব দরকার, এবং এই টপিকের উপর প্রশ্ন প্রত্যেকবার পরীক্ষায় জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু আর ডাইরেক্ট টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে না, ম্যাক্সিমাম কিন্তু অল্টারনেট বেসিসের ওপর কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। তাই অল্টারনেট বেসিসের কনসেপ্ট কিন্তু খুব ভালো রকম করে মাথায় রাখতে হবে। কী বলা হয়েছে না A 25 দিনে পুরো কাজটি করছে আর B 30 দিনে পুরো কাজটি করছে। তার মানে আমরা সবাই জানি যে 25 আর 30-এর এলসিএম করলেই হবে টোটাল ওয়ার্ক, তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক কত হবে না 25 আর 30-এর এলসিএম তুমি বলবে 150 হবে
তার মানে টোটাল ওয়ার্ক। তাহলে 150 ইউনিট ওয়ার্ক এ করছে 25 দিনে, তার মানে এর এফিসিয়েন্সি কত না 150/25, দ্যাট ইজ 6। আর বি এর এফিসিয়েন্সি কত না 150/30, দ্যাট ইজ 5। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে, এটা অল্টারনেট বেসিসে কাজ করছে। অল্টারনেট বেসিসে কাজ করতে গেলে যদি কিছু না বলে দেয়, মানে কে স্টার্ট করেছে কাজ সেটা না বলে দেয়, সবসময় ধরে নেবো যে এই স্টার্ট করেছে, যদি কিছু না বলে দেয়। কিন্তু এখানে বলে দিয়েছে যে স্টার্টিং উইথ এ, এটা সবসময় দেখবে যে স্টার্টিং উইথ কে বলা আছে। যদি কিছু না বলা থাকে তাহলে একেই ধরে নেবো এ কাজ স্টার্ট করেছে। তাহলে স্টার্টিং উইথ এ মানে কি, অল্টারনেট বেসিসের মেন কনসেপ্ট হচ্ছে প্রথম দিন যে কাজ করবে, প্রথম দিন কে কাজ করলো, আর প্রথম দিন এ কাজ করলো, ফার্স্ট ডে এ কাজ করছে, নেক্সট ডে সেকেন্ড ডেতে কে কাজ করছে, এ আর কাজ করছে না, বি কাজ করছে। প্রথম দিন যে কাজ করবে পরের দিন তার ছুটি, এটাই হচ্ছে অল্টারনেট বেসিসের মেন কনসেপ্ট। তাহলে সেকেন্ড দিন বি কাজ করছে, তার মানে এখান থেকে এটুকু পরিষ্কার যে থার্ড ডেতে আবার এসে এই কাজ করবে, বি এর ছুটি, এবং ফোর্থ ডেতে আবার দেখতে পাবো বি কাজ করছে, এবং তারপরে ফিফথ ডেতে দেখতে পাবো আবার এ কাজ করছে। এবার দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে অড প্লেসগুলো আছে, ফার্স্ট, থার্ড, ফিফথ, এরা সবসময় অড, 1, 3, 5 এগুলো অড নাম্বার, তোমরা সবাই জানো বিজোড় সংখ্যা। তাহলে অড প্লেসে সবসময় এ কাজ করছে। তাহলে প্রথমে যে শুরু করবে সবসময় মনে রাখবো সে সারা জীবন কিন্তু অড প্লেসেই কাজ করবে। এবং সেকেন্ড, ফোর্থ এই প্লেসগুলো হচ্ছে আমার কি না ইভেন প্লেস। আর ইভেন প্লেসে কারা কাজ করছে না বি কাজ করছে। এবার বলা হয়েছে এই যে প্যাটার্নটা চলছে, এই প্যাটার্নটা 5 দিন চলেছে। বোথ এ অ্যান্ড বি ফলোজ দিস প্যাটার্ন ফর 5 days। তারা 5 দিন এই প্যাটার্নটি অনুসরণ করেছে। ঠিক আছে, তাহলে 5 দিন টোটাল কত কাজ হয়েছে দেখো, খুব ভালো করে লক্ষ্য করো। প্রথম দিন এ কত ইউনিট কাজ করে না 6 ইউনিট। তারপরের দিন বি কাজ করছে, তাহলে বি কত ইউনিট কাজ করবে একদিনে 5 ইউনিট। তাহলে 6 আর 5-এ 11 ইউনিট কাজ হয়েছে কদিনে, 2 দিনে। তাহলে পরের 2 দিনেও 11 ইউনিট কাজ হবে। তাহলে 11, 22 ইউনিট কাজ হয়ে গেল। ফিফথ ডেতে এ এসে 6 ইউনিট কাজ করলো, তাহলে 22 আর 6 কত হলো, 28 ইউনিট কাজ হলো। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে টোটাল 28 ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে, 150 - 28, তাই তো? তাহলে 150 থেকে 28 বিয়োগ করলে আমরা কত পাবো না 150 থেকে 30 বিয়োগ করলে আমরা পাই 120। 28 বিয়োগ করেছি 2 কম, তার মানে 122। তাহলে 122 ইউনিট ওয়ার্ক এখনও করতে বাকি আছে। আর এই 122 ইউনিট ওয়ার্ক কে করবে না 122 ইউনিট করবে বি, কারণ এ ছেড়ে চলে গেছে কাজ। তাহলে বি যদি 122 ইউনিট কাজ পুরো করে তাহলে বি এর কত টাইম লাগবে, আমরা জানি বি একদিনে 5 ইউনিট কাজ করে। তাহলে 122 ইউনিট করতে বি এর সময় লাগবে 122/5, 122/5। আর 24 5-এ 120 হয়, তার মানে 24 × 2-5। এই অপশান ইজ দ্য কারেক্ট আনসার। কারোর বুঝতে অসুবিধা? এবার আমি যেটা বলবো সেটা ভালো করে মনে রাখবে যে এই যে প্যাটার্নটা আমরা লিখেছি এটা তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু পরীক্ষায় লেখার কোনো প্রয়োজন নেই। এই পার্টটা ঠিক আছে, এই পার্টটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু পরীক্ষায় লিখবো না আমি শুধু দেখবো যে কদিন কাজ হয়েছে। 5 দিন কাজ হয়েছে, তাহলে 5 দিনের মধ্যে 4 দিনে কত কাজ হয়েছে। কারণ ওই 5 দিনের মধ্যে 4 দিন কেন করলাম, কারণ আমি দেখছি প্যাটার্ন তৈরি হচ্ছে কি জোড়ায় জোড়ায়। ফার্স্ট আর সেকেন্ডে এ বি কাজ করলো, থার্ড আর ফোর্থে এ বি কাজ করলো, আর ফিফথ ডেতে কে কাজ করবে না এ কাজ করবে। এটা আমার পরিষ্কার, কারণ ফিফথ ডে ইজ দ্য অড প্লেস। তার মানে এই যে 2 দিন মানে 2 2 4 দিন, এই 4 দিন টোটাল কত কাজ হলো আমরা দেখতে পাচ্ছি একদিনে 6 + 5 11 ইউনিট কাজ হচ্ছে। তাহলে 4 দিনে হবে 11 × 2 22 ইউনিট কাজ, তাই তো? আর বাকি লাস্ট ফিফথ ডেতে এ কাজ করেছে, তাহলে 6 ইউনিট কাজ হয়েছে, তাহলে 22 6 28। তাহলে এই পার্টটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি, এটা কিন্তু পরীক্ষার হলে কিন্তু এটা করবো না, ঠিক আছে? বাকি তোমরা বুঝতেই পেরেছো অঙ্ক, আশা করি তোমাদের পরিষ্কার, কারো কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। কেউ ডাউট থাকলে বলবে, আমি একটু স্পিডি এগোবো, ঠিক আছে? সবাই বুঝতে পারছি আমার কথা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ভেরি গুড। আবার একটা খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু প্রচণ্ড ট্রিকি অঙ্ক, আর এই অঙ্কটা অনেক
ছেলেরা কিন্তু সময় বেশি নেয় এই অঙ্কটায় করতে, ঠিক আছে? খুব ভালো করে বুঝবে এই অঙ্কটা। এক সেকেন্ড একটু হোল্ড করো। দেখো, প্রশ্নে বলা হয়েছে অ্যাজ পার্ট অফ হিজ জার্নি এ পার্সন ট্রাভেলস 120 কিলোমিটার অ্যাট 80 কিমি পার আওয়ার, the next 100 kilometer at 40 km per hour and comes back to the starting point at 75 km per hour. The average speed of the person throughout the journey. তাহলে আমরা সবাই জানি যে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগ নির্ণয় করার জন্য আমায় কী করতে হয় না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হয়, তাই তো? এটাই তো আমাদের অ্যাভারেজ স্পিডের মেন কনসেপ্ট। অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু কি না টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, তাই তো? টোটাল ডিস্টেন্স কভার্ড বাই টোটাল টাইম টেকেন, এটাই তো আমাদের মেন কনসেপ্ট। এবার এই টোটাল ডিস্টেন্স কভার্ড আর টোটাল টাইম টেকেন বার করতে গেলে কিন্তু তোমাদের সময় লাগবে। দেখো টোটাল ডিস্টেন্স কত আছে না 120, এখানে 100, তাহলে 220 আমি গেছি, আবার আমি কী করেছি আগের অবস্থানে ফিরে এসেছি, তার মানে 220 গিয়ে 220 ফিরে এসেছি, তাই তো? তাহলে 220 প্লাস 120 প্লাস 100 প্লাস 220 মানে টোটাল কত গেছি না 440 গেছি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। আর এই 440 যেতে আমার ইন্ডিভিজুয়ালি কত টাইম লেগেছে সেই টাইমও আমরা বার করতে পারবো, হ্যাঁ কি না? এবার সেই কাজটা করতে তোমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। এবার যেটা আমি বলছি চুপচাপ শুনবে, আর না বুঝতে পারলে আমাকে আবার বলবে। দেখো, আমরা যদি এই কনসেপ্টটা কাজে লাগাই, যে আমি যদি একটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টের ডিস্টেন্স যদি আমাদের কি থাকে, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার এই যে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে, মানে যে পথ গেছি যদি সেই পথ আবার ফিরে আসি এবং যাওয়ার সময় আমার স্পিড থাকে যদি এক্স কিমি পার আওয়ার এবং আসার সময় যদি আমার স্পিড থাকে ওয়াই কিমি পার আওয়ার, তাহলে আমি বলতে পারি যে আমার অ্যাভারেজ স্পিড কী হবে না অ্যাভারেজ স্পিড হবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। ইজ ইট ক্লিয়ার গাইস? এই কনসেপ্ট আশা করি তোমরা প্রত্যেকে জানো এবং প্রত্যেকে পড়েছো। যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তার মানে যে পথ গিয়ে সেই পথ যদি আমি ফিরে আসি এবং যাওয়ার সময় আমার যদি স্পিড থাকে এক্স কিমি পার আওয়ার এবং আসার সময় যদি আমার স্পিড থাকে ওয়াই কিমি পার আওয়ার, তাহলে টোটাল ডিস্টেন্সে যে আমার অ্যাভারেজ স্পিড ছিল সেই অ্যাভারেজ স্পিডের আমার ফর্মুলা কি না 2xy বাই এক্স প্লাস ওয়াই। প্রত্যেকে জানে আশা করি এই ফর্মুলাটি, যে জানে না সে শিখে নাও। এবার এই কনসেপ্টের উপর বেস করে দেখো আমি খুব সহজেই প্রশ্নটা আনসার করতে পারি। দেখো, প্রথমে আমরা 120 গেছি, তারপর আমরা 100 গেছি, আর এই 120 প্লাস 100 যোগ করলে পাই 220। তার মানে এই যে যাওয়ার পথটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এই যাওয়ার পথটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই 220কে আমরা 220 ফিরেছি, কিন্তু প্রথমে যাওয়ার 220কে আমরা 120 আর 100তে ভাগ করে নিয়েছি। তাহলে যখনই আমি 120 কিমি যাচ্ছি সেখানে আমার স্পিড কত হচ্ছে না 80 কিমি পার আওয়ার, আর যখন আমি আর পরের 100 কিমি যাচ্ছি সেখানে আমার স্পিড কত হচ্ছে 40 কিমি পার আওয়ার। তাহলে টোটাল 220 কিমি যেতে আমার কত সময় লাগলো না 220 বাই 120 বাই 80। এবার 120 বাই 80কে আমরা কী লিখবো, 20 দিয়ে কাটাকুটি করে দাও ডাইরেক্ট, 20 দিয়ে 40 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 40 3 আর 3/2। আর নেক্সট 100 কিমি যাচ্ছি 40 কিমি পার আওয়ার বেগে, তার মানে 20 5 120 5/2, তাই তো? তাহলে 220 ইন্টু 2/8 এটা বলতে পারি। তার মানে 55 কিমি পার আওয়ার ছিল আমার যাবার সময়,
অ্যাভারেজ স্পিড। তাহলে আমি বলতে পারি যে যাত্রা শুরু যেখান থেকে করেছিলাম আর যেখানে থেমেছিলাম 220 কিমি, টোটাল 55 কিমি পার আওয়ার বেগে আমি অ্যাভারেজ স্পিড কত নিয়ে গেছি? 55 কিমি পার আওয়ার বেগে। আশা করি প্রত্যেকের পরিষ্কার, কারো কোনো ডাউট নেই। তাহলে এবার আমি বলবো যে আমি 120 প্লাস 100 মানে 220 কিমি গেছি 55 কিমি পার আওয়ার বেগে, আর ফিরেছি কত? 75 কিমি পার আওয়ার বেগে। যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? লাইট দেখা যাচ্ছে না স্যার। কারোর দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। যার দেখা যাচ্ছে না আমার মনে হয় তার নেটওয়ার্কের ইস্যু। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আশা করি পরিষ্কার প্রত্যেকের যে আমি যখন যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে যেখানে গিয়ে প্রথম স্টপ করেছি 220 কিলোমিটার, এই 220 কিলোমিটার যেটা আমি এক্স কিমি পার আওয়ার ধরেছি, সেই এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম কত? 55 কিমি পার আওয়ার। আর আসার সময় যেটা আমি ওয়াই কিমি পার আওয়ার বেগে এসেছি তার ভ্যালু দেওয়া আছে কত না 75 কিমি পার আওয়ার। তাহলে টোটাল এই যে আমার যাত্রাপথ, সেই যাত্রাপথের অ্যাভারেজ স্পিড কত হলো না? তুমি বলবে দাদা 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। স্যার আবার অফ হয়ে গেছে। তুমি প্লিজ একটু নিজের নেটওয়ার্কটা চেক করে নাও। বাকি সবাই কি এক প্রবলেম হচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে ঠিকঠাক। সবাই বলবে, কারোর প্রবলেম হলে একটু বলবে প্লিজ। একজনই প্রবলেম হচ্ছে না বাকি সব অনেকের প্রবলেম হচ্ছে? স্যার মাঝে মাঝে গ্লিচ হচ্ছিল, বাট এখন ঠিক আছে। একটু বৃষ্টি হচ্ছে এখানে, হতে পারে এরকম প্রবলেম। এখন দেখো আশা করি আর প্রবলেম হবে না। তাহলে কনসেপ্ট পরিষ্কার সবার? তাহলে অ্যাভারেজ স্পিড কত পেলাম না 2 ইন্টু 55 ইন্টু 75 বাই 55 প্লাস 75। এবার কাটাকুটি করে নাও, বেশ অঙ্ক পেয়ে যাও। তাহলে 55 প্লাস 75 করলে কত হবে? 50, 70, 120, 130, নিচে আমার কত আসছে না 130। এবার দেখো 2 ইন্টু 55 আর 75 আর নিচে 130। এবার দেখো তোমরা এটা কী করতে পারো, এই সলিউশনটাকে তোমরা কী করতে পারো? শূন্য দেখতে পাচ্ছি কাটাকুটি হয়ে যাচ্ছে, 2 ইন্টু 55 মানে হচ্ছে 110, আর এই 110 থেকে আমরা লিখে এলাম কত? 11, আর এই শূন্য কেটে গেলাম, ব্যাস। 75 ইন্টু 11 করলে কত হয়? 825 বাই 13, আর 825 বাই 13 করলে কত পাচ্ছি না 13 6 78, 45, 13 3 39, মানে 63 পয়েন্ট সামথিং। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। বলো, ইজ দের এনি ডাউট গাইস? তাহলে করে যদি কোনো ডাউট থাকে সে আমাকে বলতে পারো। কারোর কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা করি, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে বলা হয়েছে 8 men ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 45 days, 8 women ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 18 days। আচ্ছা, এই ধরনের প্রশ্ন করার জন্য যেটা আমাদের মেন কনসেপ্ট সেটা হচ্ছে কি না মেন ইন্টু ডেজ ইজ ইকাল টু টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু হচ্ছে মেন ইন্টু ডেজ, নাম্বার অফ মেন আর নাম্বার অফ ডেজের গুণফলই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এই কনসেপ্টের বেস করেই এই ধরনের প্রশ্ন আমরা সলভ করব। তাহলে প্রশ্নে বলা হয়েছে 8 জন পুরুষ একটি কাজ কমপ্লিট করছে কত দিনে না 45 দিনে। তাহলে আমরা কী বলবো? টোটাল কাজটির ভ্যালু কত না 8 men ইন্টু 45। আর এই মেন আমরা কেন লিখছি? যে মেন আমরা লিখছি, এই মেনটার মানে হচ্ছে মেনের এফিসিয়েন্সি দিয়ে গুণ করছি। যদি কারোর ডাউট থাকে যে 8 men, কেন আমি 8 ইন্টু 45 লিখছি না? 8 ইন্টু 45 লিখলে আমরা কী করতাম না মেনকে অমিট করতাম। মেনের অমিট করলে আমাকে হবে না, কারণ মেন হচ্ছে কি তার এফিসিয়েন্সি নিজে কাজ করছে। আর এই 8 ইন্টু মেন মানে হচ্ছে 8টা মানুষের এফিসিয়েন্সি আমাকে গুণ করতে হচ্ছে, ঠিক আছে? সিমিলারলি
একই কাজ করছে 8 জন ওমেন, তারা করছে 18 দিনে। তার মানে 8 ওমেন ইন্টু 18 ইজিক্যাল টু কি সেই ওয়ার্কই পাবো। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 8 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 45 আর 18ও ক্যান্সেল আউট হচ্ছে, 9 5 45, 9 2 18। তাহলে এই যে ম্যান বাই ওম্যান আমরা পাই, এটার কিছুই নয়, এদের এফিসিয়েন্সি রেশিও পাই। ম্যান বাই ওম্যান ইজিক্যাল টু কত? 2/5। তার মানে যদি ম্যানের এফিসিয়েন্সি 2 হয় তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত? 5। যদি ম্যানের এফিসিয়েন্সি 2 হয় তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত? 5। তাহলে এবার আমরা দেখছি যে ইন হাউ মেনি ডেজ উইল 5 মেন অ্যান্ড 8 ওমেন টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে এবার 5 জন মানুষ কাজ করছে আর 8 জন ওমেন কাজ করছে। তাহলে এই 5 জন মানুষ আর 8 জন ওমেনের টোটাল এফিসিয়েন্সি কত? আমরা দেখছি ম্যানের এফিসিয়েন্সি কত? 2 আর ওমেনের এফিসিয়েন্সি 5। তাহলে 5 ইন্টু 2 মানে 10 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে এরা। আর 8 জন ওমেন করছে কত নিয়ে? না 5, একজন ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে 8টা ওমেনের এফিসিয়েন্সি কত? 8 ইন্টু 5 40। তার মানে 40 ইন্টু 10 টোটাল 50 এফিসিয়েন্সি নিয়ে তারা কাজ করছে। ঠিক আছে, এখন আগে আমরা দেখেছিলাম কি না একজন ম্যান 2 জন এফিসিয়েন্সি নিয়ে কাজ করছিল আর একজন ওমেন 5 জন এফিসিয়েন্সি নিয়ে 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করছিল। তাহলে যে কোনো একটাকে আমরা ইউজ করে টোটাল ওয়ার্কের সঙ্গে ইকুয়েট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 মেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 45 ডেজ, আর মেনের এফিসিয়েন্সি কত? 2। তার মানে 8 ইন্টু 2 ইন্টু 45 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। আর এই 8 ইন্টু 2 ইন্টু 45 যে টোটাল ওয়ার্ক, সেটা হচ্ছে এখন কত এফিসিয়েন্সি নিয়ে? 50 এফিসিয়েন্সি নিয়ে। ব্যাস, আনসার বেরিয়ে গেল। 5 10 50, 5 9 45। তাহলে দেখো 8 9 72 আর 2 কত? 144/10 মানে 44.4। কাটাকুটি করার কোনো দরকার নেই। তাহলে 14.4 আমরা কোথা থেকে পাবো? না অপশন সি থেকে, 14×2=5। ক্লিয়ার গাইস? কারোর কোনো ডাউট আছে? না স্যার, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, এটা চিরন্তন সত্য প্রশ্ন। এই প্রশ্ন তোমরা সব পরীক্ষায় দেখতে পাবে, এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই প্রশ্ন আসেনি। 6^25 + 6^26 + 6^27 + 6^28 ডিভিজিবল বাই। তাহলে এই যে পুরো টার্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো টার্মটা কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যায়? 4টে অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক সেটা তোমায় বার করতে হবে। তাহলে তুমি এখানে যে দেখতে পাচ্ছ না প্রত্যেকটার টার্ম, এই প্রত্যেকটা টার্মে তুমি দেখতে পাচ্ছ বেস একই আছে 6, পাওয়ার খালি চেঞ্জ হয়েছে। পাওয়ার কিন্তু দেখো কনজিকিউটিভ নাম্বার আছে 25 26 27 28। তাহলে তোমরা কি এখান থেকে বলতে পারো যে দাদা এই প্রত্যেকটা টার্মের থেকে একটা সংখ্যা কমন যাবে, সেটি হচ্ছে 6^25। তার মানে কি এই প্রত্যেকটা সংখ্যারই কমন ফ্যাক্টর হচ্ছে 6^25, বা বলতে পারি এই প্রত্যেকটা সংখ্যার গসাগু হচ্ছে 6^25। তাই 6/25 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে বাকি কারা পড়ে থাকে? না 60/25কে 60/25 দিয়ে ভাগ করলে পড়ে থাকে কত? 1। 60/26কে 60/25 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে? 6^1, তার মানে 6। আর 60/27কে 60/25 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 60/2। আর 60/28কে 60/25 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 6^3। তাহলেই বলতে পারি যে এই পুরো সংখ্যাটা আয়দার 60/25 দিয়ে পুরোপুরি ভাগ যায় অথবা এই সংখ্যাটা দিয়ে পুরোপুরি ভাগ যায়। তার মানে কি এই পুরো সংখ্যাটা দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, একটা হচ্ছে 60/25 আর একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যারা বসে আছে। তার মানে আমি এটুকু শিওর যে 60/25 কিন্তু এই অপশানের মধ্যে কোথাও নেই, কারণ 60/25 একটা বিশাল বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে বাকি যে সংখ্যাটা আছে এদের ভ্যালু নির্ণয় করে ফেলি। এবার আমাকে যেটা কথা যেটা তোমার জানতে হবে সেটা হচ্ছে এই পুরোটার ভ্যালু বের করার কোনো দরকার নেই। দেখো এখানে 6-এর কিউব, 6-এর পাওয়ার যাই হোক না কেন, সারা জীবন মনে রাখবো যে তার পাওয়ার যাই হোক না কেন ইউনিট ডিজিট সবসময় 6ই দেবে। তাহলে 6-এর কিউব থেকেও 6 পাবো ইউনিট ডিজিট, 6-এর স্কোয়ার থেকেও 6 পাবো ইউনিট ডিজিট, এবং 6 থেকে তো ইউনিট ডিজিট 6 পাচ্ছি। তাহলে 3টে 6 যে যোগ করে দিই আমরা কত পাবো? 18 পাবো, মানে 8 পাবো ইউনিট ডিজিট। আর তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 9। তার মানে এই যে পুরো 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে একটা জায়গাতে আমি ইউনিট ডিজিট 9 দেখতে পাচ্ছি, সেটা 259। অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাই যোগ করে ভাগ করে এইসব করে সময় নষ্ট করার দরকার নেই। এই পার্টটা তো পুরোপুরি তোমাদের মুখোমুখি হয়ে যাবে, এগুলো তোমাদের পেন ইউজ করার কোনো প্রয়োজন নেই। তাই বাকি যেটুকু তোমার দরকার তোমার যোগ করা, যেখান থেকে তুমি টার্মটা পাবে, সেটা তোমরা ইউনিট ডিজিট দিয়ে করে ফেলতে পারবে। এনি ডাউট গাইস?
হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, টু কনসেন্ট্রিক সার্কেল আর অফ রেডি 10 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার। দুটো কনসেন্ট্রিক সার্কেল বলেছে। কনসেন্ট্রিক সার্কেল কাকে বলে? আমরা ছোটোবেলায় শিখেছিলাম যে একটা কম্পাস নাও, কম্পাসটাকে একটা জায়গায় কেন্দ্র করে এইখানে বসালাম, বসিয়ে কী করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। এবার কম্পাসের কাঁটাটাকে এখানেই বসিয়ে রেখে আরেকটু বাড়িয়ে আর একটা বৃত্ত অঙ্কন করলাম। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলের কনসেপ্ট। যদি দুখানা সার্কেলের সেন্টার একই হয়, তাদের আমরা বলবো সমকেন্দ্রিক বৃত্ত বা কনসেন্ট্রিক সার্কেল। এরকম একটি দুখানা কনসেন্ট্রিক সার্কেলের কী দেওয়া হয়েছে না, ব্যাসার্ধ দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে নির্ণয় করতে হবে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জেস্ট সার্কেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুখানা সার্কেল, একটা বড় সার্কেল, একটা ছোটো সার্কেল। তাহলে বড় সার্কেলের একটা জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যে কী করেছে না, ছোটো সার্কেলটাকে জাস্ট টাচ করে আছে। আর টাচ করা মানে হচ্ছে কিসের কনসেপ্ট না, ট্যানজেন্ট কনসেপ্ট। তার মানে এই যে লাইনটা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে বড় সার্কেলের জ্যা আর ছোট সার্কেলের স্পর্শক। ঠিক আছে, বড় সার্কেলের কী হবে কর্ড, আর ছোট সার্কেলের কী হবে ট্যানজেন্ট। এবার আমরা যে কনসেপ্টেও বেস করে এই প্রশ্নটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কি, মনে রাখবো সবসময় যে যদি কোনো একটা সেন্টার থেকে ট্যানজেন্টের ওপর কী করা যায়, ব্যাসার্ধ বা রেডিয়াস অঙ্কন করা যায়, সবসময় সেটা কী হবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এই অ্যাঙ্গেলটি হচ্ছে 90 ডিগ্রি। আর নেক্সট কনসেপ্ট কি, যদি আমরা সার্কেলের মধ্যে একটা জ্যা অঙ্কন করি, যে কোনো জ্যা, আর সেই জ্যায়ের ওপর যদি সেন্টার থেকে আমরা 90 ডিগ্রি অঙ্কন করি বা পারপেন্ডিকুলার অঙ্কন করি, তাহলে সবসময় সেই জ্যা বা কর্ডকে কী করে, পারপেন্ডিকুলার বাইসেক্ট করে। সবসময় কী করবে, বাইসেক্ট করবে। এই দুই কনসেপ্টের ওপর এই প্রশ্নটি দাঁড়িয়ে আছে। এই দুই কনসেপ্ট কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে বলা হয়েছে কি না, এই দুটো সার্কেলের রেডিয়াসের লেন্থ বলে দেওয়া হয়েছে। প্রথম এই যে ধরলাম এটা ও পয়েন্ট, এই যে পয়েন্টে টাচ করেছে সেটা হচ্ছে পি পয়েন্ট। এই ওপির লেন্থ আমরা কি জানি না, ওপি হচ্ছে ছোটো সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে 6। আর যদি আমরা এই পয়েন্টটিকে ধরে নিই টি, আর এই পয়েন্টটি হচ্ছে এস, আমাকে এসটির লেন্থ বার করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে ওটি হচ্ছে বড় সার্কেলের ব্যাসার্ধ, ওপি হচ্ছে ছোটো সার্কেলের ব্যাসার্ধ যেটার লেন্থ বলা হয়েছে 6, এবং ওটি হচ্ছে বড় সার্কেলের ব্যাসার্ধ যার লেন্থ বলা হয়েছে 10। আর আমরা সবাই জানি ট্রিপলেট কিন্তু সবাই মুখস্থ রাখবে। ট্রিপলেটের আমি একটা পুরো চার্ট দিয়ে দেবো, সেই চার্টটা পুরোপুরি মুখস্থ করে রাখবে। তা আমরা সবাই জানি যে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 10 স্কোয়ার হয়, এবং এর রুট কোথায় আছে, এর রুট দাঁড়িয়ে আছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজিক্যাল টু 5 স্কোয়ার। এখান থেকেই আমরা এর 3 গুণিতক 2, দেখো 3কে 2 গুণ করলে 6, 4কে 2 গুণ করলে 8, 5কে 2 গুণ করলে 10। তাহলে 3কে আমরা 3 গুণ করলে 9 পাবো, 4কে 3 গুণ করলে 12 পাবো, 5কে 3 গুণ করলে 15 পাবো। তার মানে 3, 4, 5-এ যত মাল্টিপল থাকুক না কেন, সেম মাল্টিপল কিন্তু সবসময় কী করবে না ট্রিপলেট তৈরি করবে। এরকম প্রত্যেকটা একটা ট্রিপলেটের যে চার্ট আমি তোমাদের দেবো, প্রত্যেকটা চার্ট থেকে কিন্তু আমরা অসংখ্য ট্রিপলেট তৈরি করতে পারি। তাহলে 6, 8 আর 10 মিলিয়ে কী হয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এবং একটি ট্রিপলেট তৈরি করে। তার মানে অবভিয়াসলি পিটির লেন্থ কত হবে না 8 সেন্টিমিটার। আর আমরা আগেই জেনেছি যে ওপি কী করেছে, এসটিকে সমান দুভাগে ভাগ করেছে। তার মানে পিটির যা লেন্থ, পিএসের লেন্থও তাই। পিটি ইজিক্যাল টু কি না পিএস। তার মানে পিটির লেন্থ যদি 8 হয় তাহলে পিএসের লেন্থও 8 হবে, আর এসটির লেন্থ তাহলে কত হয়ে গেল না 16 সেন্টিমিটার। বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের পরিষ্কার, কারোর কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি হচ্ছে একদমই ইজি প্রশ্ন, এবং দেখো এই ধরনের প্রশ্ন আমরা এসএসসি সিজিএল প্রিলিমসে দেখতে পাচ্ছি। তাহলে তোমরা বলো যে এই ধরনের প্রশ্ন করতে কতক্ষণ সময় লাগে। সাইন এ প্লাস বি ইজিক্যাল টু 1, তাহলে আমরা সবাই জানি যে সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত না 1। তার মানে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি। তার মানে এখান থেকে এটুকু পরিষ্কার যে এ প্লাস বি এর ভ্যালু কত পেয়ে গেলাম, 90 ডিগ্রি। সিমিলারলি কস এ মাইনাস বি হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি যে এ মাইনাস বি এর ভ্যালু কত না, কস কত ডিগ্রির ভ্যালু হাফ হয়, আমরা জানি কস 30-র ভ্যালু হাফ হয়। তার মানে এ মাইনাস বি এর ভ্যালু কত, 30 ডিগ্রি। তাহলে এ প্লাস বি এর ভ্যালু পেয়ে গেলাম 90, আর এ মাইনাস বি এর ভ্যালু পেয়ে গেলাম কত, 30। নির্ণয় করতে হবে কার ভ্যালু না এর ভ্যালু। তাহলে আমরা সবাই জানি যে cos 60 এর ভ্যালু তো ও ভেরি সরি
সাইন ভেবেছি, সরি। সিক্সটি ডিগ্রি। তাহলে আমরা নির্ণয় করতে কী হবে না এর ভ্যালু। তার আমরা সবাই জানি যে এ প্লাস বি সমান যদি এক্স হয় এবং এ মাইনাস বি যদি ওয়াই হয়, তাহলে এর ভ্যালু আমরা কী করে পাবো না এক্স প্লাস ওয়াই বাই 2 করে, আর বি এর ভ্যালু কী করে পাবো না এক্স মাইনাস ওয়াই বাই 2 করে। তাহলে এই পার্টটুকু কিন্তু সবাইকে মনে রাখতে হবে, এবং এই পার্টটুকু না মনে রাখলে কিন্তু তোমাদের কী হবে না টাইম যাবে, আবার যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো। তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে এর ভ্যালু কত পাবো 90 প্লাস 60/2, তার মানে কত না 150/2, তার মানে 75। এ উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। নেক্সট প্রশ্ন দেখো, এইসব প্রশ্ন আজকাল পরীক্ষায় আসছে। এ ট্রেন 900 মিটার লং ইজ রানিং অ্যাট 108 কিমি/আওয়ার, হাউ লং উইল ইট টেক টু ক্লিয়ার এ 900 মিটার লং প্ল্যাটফর্ম কমপ্লিটলি। তাহলে ট্রেন যখন কী করে কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে কার দৈর্ঘ্য যায়, তখন সে নিজের দৈর্ঘ্যও যায় প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো? বলবে হ্যাঁ তাই তো। তাহলে যখন ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন সে নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তার মানে নিজের দৈর্ঘ্য কত 900, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যাচ্ছে মানে 900 টোটাল 1800 যাচ্ছে। কোন স্পিডে যাচ্ছে না নিজের স্পিডে যাচ্ছে। এবার তার স্পিড কত যাচ্ছে না 108 কিমি/আওয়ার। তাহলে আমরা সবাই জানি যে 108 কিমি/আওয়ার এখানে আছে আর এখানে মিটার আছে, তার মানে 108 কিমি/আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে হবে। আর কিলোমিটার/আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করার ফর্মুলা কি না কিলোমিটার/সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার/আওয়ারকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে আমরা কী পেয়ে যাব না মিটার পার সেকেন্ড, তার মানে 108 × 5/18, তাই তো? হ্যাঁ কি না? আর 108 × 5/18 করলে কত হবে না 30 মিটার পার সেকেন্ড। বলো কোনো ডাউট? বলবে না দাদা কোনো ডাউট নেই। তারপরে 900 + 900 কত হলো 1800, 1800/30 মানে কত মানে 60। তার মানে 60 সেকেন্ডে কী করবে ট্রেনটি পুরো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। অপশান এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলে যাই নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও সব পরীক্ষা কিন্তু এই কনসেপ্টের উপর প্রশ্ন এখন জিজ্ঞেস করছে। ঠিক আছে, কনসেপ্টটি কী দেখো, আমরা সবাই জানি যে যদি আমাকে এক্স প্লাস 1/x এর ভ্যালু দিয়ে দেয়, ধরলাম এক্স মাইনাস 1/x এর ভ্যালু দিয়ে দেয়, এক্স মাইনাস 1/x এর ভ্যালু ধরলাম কে, তাহলে আমরা সবাই বলতে পারি যে x² + 1/x² এর ভ্যালু কী হবে। x² + 1/x² এর ভ্যালু কী হবে কে বলতে পারবে? x² + 1/x² এর ভ্যালু হবে k² + 2। একদম ভেরি গুড। এবার এই কনসেপ্টের মধ্যে আমি একটুখানি অ্যাড অন করলাম। যদি আমাকে x মাইনাস 1/x এর জায়গায় বলে ax মাইনাস 1/bx = k, তাহলে ax এর হোল স্কোয়ার প্লাস 1/bx এর হোল স্কোয়ার এর ভ্যালু কী হবে? তাহলে জাস্ট হ্যাঁ, এবার আমি মনে রাখবো কী করে? দেখো এখানে 2 কেন লিখেছিলাম, কারণ এই 2 এর পরে যেগুলো ছিল সেটা কী ছিল 1 ছিল। এই 1 অ্যাকচুয়ালি কী না এক্সের কোএফিশিয়েন্ট, এখানে 1/x এর কোএফিশিয়েন্ট। ঠিক আছে, সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি এক্সের কোএফিশিয়েন্ট কী আছে a, আর এখানে 1/x এর কোএফিশিয়েন্ট কী আছে 1/b। তাহলে জাস্ট k² এর পরে আমরা কী লিখবো 2 × এখানে এক্সের কোএফিশিয়েন্ট কত a এবং 1/x এর কোএফিশিয়েন্ট কত 1/b। তাহলে জাস্ট ফর্মুলাটা এরমভাবে আমরা সাজিয়ে নেব, ব্যাস গল্প শেষ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কোনো অসুবিধা নেই। সিমিলারলি এখানেও প্রশ্ন দেখো, সেম একই রকম জিনিস আছে, শুধু একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি 7b - 1/4b দেওয়া হয়েছে এবং এখানে কি দেখতে পাচ্ছি না 4b হোল স্কোয়ার বাই 1/7b হোল স্কোয়ার। তার মানে কি জাস্ট উল্টো আছে, এখানে গল্পটা উল্টো আছে। তাহলে আমাকে যদি এখানে 7 আর 4 এর জায়গায় 4 আর 7 থাকতো, 7 আর 4 এর জায়গায় 4b আর 1/7b থাকতো, তাহলে আমার কোনো অসুবিধা হতো না, আমি এক লাইনে আনসার করতে পারতাম। তাহলে আমি এটাকে এরম বানিয়ে নিই। তাহলে তুমিই বলবে দাদা যে 7b - 1/4b = 7 দেওয়া আছে, তাহলে আমাকে যদি 7-এর জায়গায় 4 আনতে হয় তাহলে আমি কী করব
তাহলে আমি এটাকে কী করবো, 4/7 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4/7 দিয়ে গুণ করলেই দেখো কি হয়ে যাবে, যদি বোথ সাইডে আমরা 4/7 দিয়ে গুণ করি তাহলে কী হয়ে যাবে, দেখো 4/7 ইন্টু 7, 7 কাটাকুটি হয়ে গেল, পড়ে রইল 4b। আর 1/4b ইন্টু কি 4/7 করলে কী হবে, দেখো 4 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি 1/7b। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারোর কোনো ডাউট নেই। তাহলে আলটিমেট আমি কী পেয়ে গেলাম না, 4/7 দিয়ে গুণ করলে 4b মাইনাস 1/7b ইজ ইকাল টু 4। ব্যাস, আর কোনো অসুবিধা নেই। তার মানে কে এর ভ্যালু পেয়ে গেছি। এবার দেখো 4b হোল স্কোয়ার কত, 16b স্কোয়ার, আর 1/7b হোল স্কোয়ার কত, 1/14nb স্কোয়ার। তার মানে আছে নিশ্চয়ই 4b হোল স্কোয়ার প্লাস 1/7b হোল স্কোয়ারই আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/bx এর হোল স্কোয়ারই আছে। তাহলে আনসার কী হবে আমার, কে স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/b। তার মানে কে এর ভ্যালু কত দেওয়া আছে, কে এর ভ্যালু হচ্ছে 4, মানে 4 স্কোয়ার 16 প্লাস 2 ইন্টু a, তার মানে 2 ইন্টু a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে এখানে 4, আর 1/b হচ্ছে কত 1/7, তার মানে 4/7। তার মানে কি 16 প্লাস 4 দুগুণে 8/7, তার মানে 7 কত, 7 হচ্ছে 112, আর 112 প্লাস 8 হচ্ছে 120। তার মানে অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে, কারোর কোনো অসুবিধা? এনি ডাউট গাইস? কারো কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, যদি এম, আচ্ছা এম মানে কিন্তু কিন্তু কোএফিসিয়েন্ট এম নয়, এম মানে হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? তার মানে কোনো একটি অ্যাঙ্গেলের পাশে যদি এম লেখা থাকে তার মানে হচ্ছে অ্যাঙ্গেলটির ভ্যালু, ঠিক আছে? তাহলে বলেছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল জেড and AC is equal to XZ, then which of the following conditions is necessary for ABC and XYZ to be congruent? তাহলে নিচের কোন শর্তের জন্য এই দুটি ট্রায়াঙ্গেল কী হয়ে যাবে না কনগ্রুয়েন্ট বা সর্বসম হয়ে যাবে? তাহলে সর্বসমতার প্রত্যেকটা রুল আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এখানে কি বলা হয়েছে, দুটো ট্রায়াঙ্গেল বলা হয়েছে, এটি একটি ট্রায়াঙ্গেল আর এটি একটি ট্রায়াঙ্গেল। বলা হয়েছে এই দুটো ট্রায়াঙ্গেল কি সর্বসম হতে হবে। তার মানে দুটো ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিই, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে XYZ। বলা হয়েছে যে সি অ্যাঙ্গেলের সঙ্গে জেড অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। আর কি বলা হয়েছে না AC সমান হচ্ছে XZ। তাহলে বাকি চারটে অপশানের মধ্যে কোন অপশানটি হলে এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো? একদম। এবার আমি একটু বলি, আমি বলার পরে যখন জিজ্ঞেস করবো তখন তোমরা গল্প কথা বলবে। বলা হয়েছে কি না এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্সির মধ্যে যখনই দেখতে পাচ্ছি যে একটি সাইড ইকুয়াল আছে আর একটি অ্যাঙ্গেল ইকুয়াল আছে, তার মানে তখনই আমার মাথায় আসা উচিত যে সাইড অ্যাঙ্গেল সাইড এই ফর্মুলার কথা, আর কি মাথায় আসতে পারে দাদা? এখানে তো আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল কমন আছে, এই একটা অ্যাঙ্গেল সমান বলা হয়েছে আর একটা সাইড সমান বলা হয়েছে, তাহলে তো আপনার অ্যাঙ্গেল সাইডের কথাও মাথায় আসতে পারে। আমি বলবো হ্যাঁ একদম ঠিক, কেন আসবে না, অবশ্যই আসতে পারে। কিন্তু এবার দেখছি এখানে কিন্তু অ্যাঙ্গেলের গল্প এখানে কোথাও নেই চারটে অপশানের মধ্যে। এই চারটে অপশানের মধ্যে সবকটা কিন্তু সাইডেরই গল্প আছে। তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেল সাইডের গল্প জিজ্ঞেস করেনি, আমাকে জিজ্ঞেস করেছে সাইড অ্যাঙ্গেল সাইডের গল্প। আর সাইড অ্যাঙ্গেল সাইডের গল্প দেখে তোমরা পরিষ্কার এটুকু আশা করি যে দুটো সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে সমান হতে হবে। তার মানে দুটো সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কি, দেখো সি অ্যাঙ্গেলের কে ঘিরে কোন দুটো সাইড আছে বা সি অ্যাঙ্গেল তৈরি করতে কোন দুটো সাইড প্রয়োজন না এসিকে প্রয়োজন আর বিসিকে প্রয়োজন, আর বিসিকে প্রয়োজন। সিমিলারলি জেড অ্যাঙ্গেল তৈরি করতে কোন কোন সাইড প্রয়োজন, XZকে প্রয়োজন আর YZকে প্রয়োজন। তাহলে আমি দেখে নিয়েছি যে এসির সঙ্গে কে সমান না এসির সঙ্গে XZ সমান। তাহলে যদি এসির সঙ্গে XZ সমান হয় তাহলে অবভিয়াসলি বিসির সঙ্গে YZ সমান হবে, তবেই তো সাইড অ্যাঙ্গেল সাইডের রুল ঠিকঠাক হবে, নাহলে তো কোনোদিনই সাইড অ্যাঙ্গেল সাইডকে স্যাটিসফাই করতে পারবে না। তার মানে অবভিয়াসলি আমাকে বিসির সঙ্গে YZ ইকুয়াল হতে হবে, তার মানে অপশান বি হবে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে ক্লিয়ার।
কিন্তু অ্যাঙ্গেল সাইড হলে কিন্তু এরকম কোনো পার্টিকুলার নিয়ম নেই যে আমাকে ঠিক মধ্যবর্তী সাইডকেই সমান হতে হবে বা মধ্যবর্তী অ্যাঙ্গেলকেই সমান হতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে যে কোনো দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়ে যায় আর একটা সাইড সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো সর্বসম। ঠিক আছে, সবাই বুঝতে পারছি তো? সবাই বুঝতে পারছো হ্যাঁ কি না? একদম একদম স্যার। ফিগার আচ্ছা ফিগার আমি এঁকে দিচ্ছি। আচ্ছা, ইন দ্য গিভেন ফিগার, এখানে একটা গিভেন ফিগার দেখতে পাচ্ছ। এই ফিগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পি একটা বাইরের পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা কী ড্র করা হয়েছে, সেকেন্ড ড্র করা হয়েছে আর একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে। ঠিক আছে, বলছি ইন দ্য গিভেন ফিগার পি এ বি ইজ এ সেকেন্ড। সেকেন্ড মানে আমরা জানি যে যায় কী করে যায় না পুরো একটা সার্কেলকে এদিক ওদিক পুরো পার করে চলে যায়। ঠিক আছে, তাহলে সেকেন্ডটার পুরো ভ্যালু কত না পি বি হচ্ছে পুরো সেকেন্ডের ভ্যালু। পি এ বি কেন বলা হয়েছে, কারণ পি পয়েন্ট থেকে শুরু করা হয়েছে, প্রথমে যখন এটা টাচ করেছে সার্কেলকে সেটা হচ্ছে এ পয়েন্ট এবং পরে যেটা সার্কেলকে টাচ করে সেটা হচ্ছে বি পয়েন্ট। এবার কি বলা হয়েছে না পি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে যেটা সার্কেলকে টাচ করেছে টি পয়েন্ট। তাহলে পিটির ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে, তাই কি না? ইফ পিটি ইজ ইকাল টু 8 সেন্টিমিটার, পিটির ভ্যালু বলা হয়েছে 8 সেন্টিমিটার এবং পি এর ভ্যালু বলা হয়েছে 6 সেন্টিমিটার। খুব ভালো কথা। আর এবির ভ্যালু আমার জানতে চেয়েছে। তাহলে এই পুরো পিকচারটা দেখে প্রথমেই তোমার যেটা মাথায় আসবে সেটা কি, সেটা হচ্ছে একটি ফর্মুলা। সেই ফর্মুলাটা কি না পি টি স্কোয়ার, পি টির হোল স্কোয়ার ইজ ইকাল টু পি এ ইন্টু পিবি। পি টির হোল স্কোয়ার ইজ ইকাল টু কত না পি এ ইন্টু পিবি। পি টির হোল স্কোয়ার ইজ ইকাল টু কী বলবো না পি এ ইন্টু পিবি। সবসময় মাথায় রাখবো যে পি এ ইন্টু পিবি, এখানে কনফিউশন না তৈরি হয় যে পি বি ইন্টু পি এ বা পি বি ইন্টু এ বি, এরম যেন কনফিউশন ক্রিয়েট না হয়। মনে রাখবো কি পি থেকে শুরু করছি, পি থেকে পুরোটা যাব, পি থেকে বিতে যাব আর পি থেকে এতে যাব। ঠিক আছে, ব্যাস এই দুটো জায়গার এই দুটো পোর্শনের গুণফলই হবে পিটি স্কোয়ারের সঙ্গে সমান। এবি কিন্তু কখনোই আমার মধ্যে আসবে না। ঠিক আছে, তাহলে পিবি ইন্টু পিএ অথবা পিএ ইন্টু পিবি। এবার দেখো পিটির ভ্যালু বলে দিয়েছে কত 8, তাহলে পিটি স্কোয়ার কত হবে 8 স্কোয়ার 64, তাই তো? আর পিএ ইন্টু পিবি, তাহলে পি এর ভ্যালু কি আমার বলা আছে? হ্যাঁ 6 বলা আছে। আর পিবির ভ্যালু আমি জানি না, তাহলে পিবির ভ্যালু কত হবে? পিবির ভ্যালু হবে 64/6। আর 64/6 মানে বলতে পারি আমরা যে 32/3, তাই তো? আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু? এক্সের ভ্যালু মানে এবির ভ্যালু। তার মানে কি এবির ভ্যালু আমরা কী করে পাবো? যদি পিবি থেকে পিএ বিয়োগ করে দিই তাহলে পিবি সমান কত পেলাম? 32/3। তাহলে আমরা এবির ভ্যালু কী করে পাবো না পিবি মাইনাস পিএ করে। তার মানে 32/3 মাইনাস কত না 6, যেমন 32 মাইনাস 18/3, আর 32 মাইনাস 18/3 করলে কত পাবো না 14/3। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট গাইস ক্লিয়ার? হ্যাঁ একদম পরিষ্কার, কোনো ডাউট নেই। অপশন কোশ্চেন 14। ওয়ান অফ দ্য ট্রেন্ডিং কোশ্চেন। আচ্ছা আমি একটুখানি জাস্ট ওয়াটার ব্রেক নিয়ে নিচ্ছি, ততক্ষণ একটু প্রশ্নটা দেখা।
দেখো, প্রশ্নে বলা হয়েছে একজন শপকিপার দু ধরনের স্কিম অফার করছে। তো তোমরা যদি বিগ বাজারে যাও বা কোনো এখন শপিং মলে যাও, প্রত্যেক শপিং মলের বাইরেই লেখা থাকে 3টে কিনলে 2টো ফ্রি, 4টে কিনলে 1টা ফ্রি, 5টা কিনলে 6টা ফ্রি, এরকম অনেক রকমের স্কিম লেখা থাকে। তাই এই কনসেপ্টেরও বেস করেই প্রশ্নটি করা হয়েছে। এখানে এটা তোমার মনে রাখতে হবে, কিন্তু বলা হয়েছে বাই 3 get 4 ফ্রি। তার মানে কি, আপনি যদি 3টে জিনিস কেনেন আপনাকে 4টে জিনিস ফ্রিতে দেওয়া হবে। তাহলে এই যে ডিসকাউন্ট স্কিম, এই ডিসকাউন্ট স্কিমে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে ডিসকাউন্ট নির্ণয় করা হয় কীভাবে। ডিসকাউন্ট কার ওপর নির্ণয় করা হয় না, সবসময় ডিসকাউন্ট নির্ণয় করা হয় মার্ক প্রাইসের ওপর, তাই তো? তার মানে যতগুলো জিনিস আমরা ফ্রিতে দিচ্ছি সেটাই হচ্ছে আমার ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস অ্যাকচুয়ালি কার ওপর বেরোচ্ছে আমার? মার্ক প্রাইস মানে কি? মানে আমরা দেখতে পাচ্ছি যতগুলো জিনিস আমরা কিনবো প্রত্যেকটা জিনিসের ওপরে কিন্তু ট্যাগ লেখা থাকে। আমরা যদি বাজার কলকাতা বা বিগ বাজার থেকে কোনো একটা জিনিস কিনি, তার সঙ্গে যদি ফ্রিতে কোনো জিনিস পাই, যেগুলো ফ্রিতে পাই তার ওপর কি ট্যাগ থাকে না? অবশ্যই ট্যাগ থাকে। তাহলে প্রত্যেকটা জিনিসের ওপর ট্যাগ আছে মানে কি প্রত্যেকটা জিনিসেরই মার্ক প্রাইস আছে, এবং প্রত্যেকটা জিনিস তৈরি করতেও আমার একটা জিনিস একটা পয়সা খরচা হয়েছে, মানে প্রত্যেকের কস্ট প্রাইসও আছে। তাই এই কনসেপ্টে মনে রাখবো যে 3টে জিনিস আমি যখন কিনছি 4টে ফ্রি পাচ্ছি, মানে এই 4টে যে ফ্রি সেটাই হচ্ছে আমার ডিসকাউন্ট। আর তার শপিং মল থেকে কতগুলো জিনিস বেরোচ্ছে, তার টোটাল 3টে প্লাস 4টে 7টা জিনিস শপিং মল থেকে বেরোচ্ছে। তার মানে যে বিক্রি করছে তার 7টা জিনিসের ওপর মার্ক প্রাইস চলে যাচ্ছে, বা 7টা জিনিসের কস্ট প্রাইস তার পুরো অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে। তার মানে মার্ক প্রাইস অ্যাকচুয়ালি কিন্তু 7 আর ডিসকাউন্ট কত 4। তার মানে ডিসকাউন্ট কত হচ্ছে না 4/7%, 4/7 ইন্টু 100%, 4/7 ইন্টু 100%। তাহলে এখানে তার 4/7 তার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নেক্সট স্কিমে কি দেখতে পাচ্ছি বাই 5 get 6 ফ্রি। তার মানে তার দোকান থেকে কটা জিনিস বেরোচ্ছে 5 + 6 11টা। তার মানে 11টার মার্ক প্রাইস বা 11টার কস্ট প্রাইস তার কাছ থেকে কী হচ্ছে বেরিয়ে যাচ্ছে। ফ্রি কতগুলো দিচ্ছে 6টা। তার মানে ডিসকাউন্ট স্কিমে কত ফ্রি তার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না 6/11টা। এইটুকু জিনিস মাথায় রাখবে, তাহলে জীবনেও ভুল হবে না যে তার দোকান থেকে কতগুলো বেরোচ্ছে। আলটিমেট 3টে আর 4টে 7টা, আর এখানে 5টা 6টা 11টা। তাহলে 11টা তাকে বিক্রি করতে হচ্ছে নেক্সট স্ক্রিমে, আর প্রথমে স্ক্রিমে তাকে 7টা টোটাল বিক্রি করতে হচ্ছে, বা 7টা তার দোকান থেকে পুরো বেরিয়ে যাচ্ছে যদি সে 3টে কেনে। মানে 3টের সে দাম দিচ্ছে, কিন্তু 11টার মার্ক প্রাইস তাকে কী করতে হচ্ছে দিয়ে দিতে হচ্ছে। তো আমরা ডিসকাউন্ট কত দিচ্ছি না, ডিসকাউন্ট যেটা বলা আছে যতগুলো ফ্রিতে দিচ্ছি সেটাই হচ্ছে ডিসকাউন্ট। কার উপর ডিসকাউন্ট না 7-এর উপর, বা পুরো যতগুলো জিনিস আমার দোকান থেকে বেরোচ্ছে তার উপর। আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারোর কোনো অসুবিধা নেই। এনি ডাউট গাইস? এবার আমাকে যেটা বলতে হবে যে এই 4/7 প্রথম ডিসকাউন্ট হচ্ছে 4/7, তারপরের ডিসকাউন্ট হচ্ছে 6/11। তাহলে এটা হচ্ছে এ স্কিমের ডিসকাউন্ট, এটা বি স্কিমের ডিসকাউন্ট। বলছে এই দুই ডিসকাউন্টের মধ্যে সবথেকে বেশি ডিসকাউন্ট কোথায় দেওয়া হয়েছে, হুইচ স্কিম হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে আমার পার্সেন্টেজ বার করার কি কোনো দরকার আছে? আমায় শুধু বলতে হবে যে এই দুটি ভগ্নাংশের মধ্যে সবথেকে বড় কে। তাহলে 4/7 আর 6/11 এর মধ্যে বড় কে? কোনাকুনি গুণ করে দেবো। 4/11 কত হয় 44, আর 7 ইন্টু 6 করলে কত হয় 42। তাহলে বড় 44 বড় না 42 বড়? তুমি বলবে 44 বড়। তার মানে ডিসকাউন্ট এ ইজ দ্য ম্যাক্সিমাম। তার মানে অপশান 1 উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে গাধার মতো পার্সেন্টেজ বার করার কোনো দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার গাইস? এনি ডাউট? কোনো ডাউট নেই, চলো নেক্সট প্রশ্ন। ইন হোয়াট টাইম উইল 10,000 at 4% per annum produce the same interest at 8,000 does in 4 years at 5% simple interest? তাহলে এখানে ইন্টারেস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। এটুকু আশা করি ক্লিয়ার সবার। দুখানা স্কিম দেওয়া হয়েছে, বা দুটো ব্যাংকে আমি গেছি। প্রথম ব্যাংকে আমি গেলাম, সেখানে 10,000 টাকায় 4% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? কিছু সময়ের জন্য আমি 10,000 টাকা 4% রেট অফ ইন্টারেস্টে রেখে দিলাম। অন্য একটা ব্যাংকে গেলাম, সেখানে 8,000 টাকা আমি ডিপোজিট করলাম, সেখানে 4 বছরের জন্য রাখলাম 5% ইন্টারেস্টে।
এবং দেখা গেল যে প্রথম ব্যাংকে 10,000 টাকায় 4% ইন্টারেস্টে কিছু সময় যে সময় যেন রেখেছিলাম সেই সময় যে ইন্টারেস্ট পেয়েছি, আর এখানে 8,000 টাকায় 4 বছরে 5%-এর সেম ইন্টারেস্ট দিয়েছে। এটাই হচ্ছে এই অঙ্কের পুরোপুরি মানে। এই ধরনের প্রশ্ন আমি দেখতে পেলে আমি কী করব? এই ধরনের প্রশ্ন আমি দেখতে পেলে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই শূন্যগুলোকে আমি অমিট করে দেবো। শূন্যগুলোর কোনো কাজ নেই, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, কমন শূন্য, যতগুলো কমন শূন্য আছে আমরা কেটে উড়িয়ে দেবো। তাহলে এখানে 10, এখানে 8, এটাকে আরও ছোটো করে নিতে পারি। এখানে হচ্ছে এটা 5 পেয়ে গেলাম, আর এখানে এটা কত পেয়ে গেলাম 4। তার মানে 5 টাকায় ইন্টারেস্ট আর 4 টাকায় ইন্টারেস্ট নির্ণয় করবো আমি। বাকি শূন্য ফুন্যর কোনো দরকার নেই, কারণ দুদিক থেকে আমি ইকুয়াল করব। এখানে পার্সেন্টেজ চিহ্নকে আমি কেটে উড়িয়ে দেবো, এখানেও পার্সেন্টেজ চিহ্নকে উড়িয়ে দেবো। দুদিকে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজে কোনো ভ্যালু নেই। ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে 5 × 4, 5 টাকা রেখেছিলাম 4% ইন্টারেস্টে, আমি ধরলাম টি সময়ের জন্য। তাহলে 5 × 4 × t = 4 × 4 × কত 5। আর এখান থেকে তোমরা এটাও করতে পারতে যে এখন 4 এখানেও আছে, 4 এখানেও আছে, 5 এখানেও আছে, 5 এখানেও আছে। ঠিক আছে, তার মানে টি এর ভ্যালু কত? 4 ইয়ার্স। অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? 5 × 4 এখানেও দেখতে পাচ্ছি, 5 × 4 এখানেও দেখতে পাচ্ছি, টি এর ভ্যালু কত? 4 বছর। তাই এই ধরনের অঙ্ক আমার করার প্রয়োজনই নেই, আমি জাস্ট দেখবো, আনসারে ঠিক করব। ঠিক আছে, কনসেপ্ট বুঝতে পেরেছ? কেউ বুঝতে না পারলে আরেকবার বলবে। কেউ বুঝতে পারো না এরকম আছো? কেউ নেই, চলো নেক্সট প্রশ্ন। এ ম্যান, এ বয় অ্যান্ড এ ওম্যান ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days, 15 days অ্যান্ড 30 days। তোমাদের মাথায় নিশ্চয়ই আসছে, দাদা এরকম ধরনের প্রশ্ন পড়েছিল এসএসসি সিজিএল 2023-তে। এই প্রশ্নগুলো আমি বানাইনি, একদম ফার্স্ট শিফট থেকে এই প্রশ্নগুলো আমি এখানে নিয়েছি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসছে আজকাল। ঠিক আছে, তাই প্রশ্নের কোনো মান নেই, তাই বলছি, বারবার বলছি, বেশি হার্ডার প্রশ্ন এখন করতে যেও না। ঠিক আছে, যেটা করব সেটা হচ্ছে বেশি করে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তাহলে একজন পুরুষ কি করছে? একটি কাজ করছে 10 দিনে। একটি বয় কি করছে? সেম কাজ করছে 15 days। আর বয়। আর একজন ওম্যান করছে, বয়কে মধ্যিখানে রেখেছে, আর একজন ওম্যান করছে কত দিনে? 30 দিনে। তাহলে নির্ণয় করতে বলেছে ইন হাউ মেনি ডেজ ক্যান দ্য ওয়ার্ক বি ফিনিশড বাই এ ম্যান, এ ওম্যান অ্যান্ড এ বয়। তাহলে একজন ম্যানেরই এখানে দিন সংখ্যা দিয়েছিল, আর একজন ম্যান, একজন ওম্যানে, একজন বয়কেই কাজ করাচ্ছে। ঠিক আছে, তাই এখানে আর চেঞ্জ কিছু নেই। তাহলে আমরা কী করতে পারি? এখানে ম্যান, বয় আর ওম্যানকে আমরা এবিসি ভাবতে পারি, কোনো চেঞ্জ নেই। তাহলে 10, 15, 30-এর এলসিএমই হবে আমার কি না টোটাল ওয়ার্ক। আচ্ছা, এখানে পার্টিকুলার একটি ফর্মুলা আছে, সবাই জানো। ফর্মুলা দিয়ে কিন্তু এই ধরনের প্রশ্ন করবে না, আমি বলবো সবসময় করবে কি এলসিএম দিয়ে কাজ করবে। 10, 15, 30-এর এলসিএম কত হবে? 30ই হবে। তার মানে এফিসিয়েন্সি কত দেখতে পাবো? এখানে দেখতে পাবো 30/10, দ্যাট ইজ 3। তার মানে ম্যানের এফিসিয়েন্সি 3, বয়ের এফিসিয়েন্সি কত? 2, আর ওমেন এফিসিয়েন্সি কত? 1। তার মানে 3 + 2 + 1, 6 ইউনিট কাজ হচ্ছে একদিনে। টোটাল কাজ হচ্ছে কত না 6 ইউনিট কাজ হচ্ছে একদিনে, 6 ইউনিট কাজ হচ্ছে। 30 ইউনিট কাজ করতে হবে, তাহলে কত সময় লাগবে? 30/6, 5 days। তার মানে অপশান বি হবে আমার কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? হ্যাঁ, একদম পরিষ্কার। এখানে ক্লিয়ার হওয়ার কী আছে? ইচ্ছে সোজা অঙ্ক আর হয় না। আবার একটি অঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছ, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। cos θ এর ভ্যালু দিয়েছে √3/2, তাই তো? তাহলে cos θ এর ভ্যালু যদি √3/2 হয়, cos θ এর ভ্যালু যদি √3/2 হয়, তাহলে তোমরাও আমাকে বলবে যে কসের কত ডিগ্রির ভ্যালু √3/2? তুমি বলবে 30 ডিগ্রি ভ্যালু। তার মানে থিটার ভ্যালু কত? 30 ডিগ্রি, এটুকু পেয়ে গেলাম। আর কিছু আমার বলার কী আছে? বলবে আর কিছুই বলার নেই। এখানে cos θ এর ভ্যালু আমার বসানোর দরকার নেই, কারণ cos θ এর ভ্যালু ওখানে বলা গেছে √3/2, তার 30 ডিগ্রি ভাবার কোনো দরকার নেই। cos² θ আছে মানে √3/2 এর হোল স্কোয়ার মানে 3/4। এখানের ভ্যালু আমি ডাইরেক্ট পেয়ে গেলাম। আর tan 30 এর ভ্যালু কত না 1/√3, আর 1/√3 হোল স্কোয়ার করতে হবে, কারণ হচ্ছে tan² θ আছে। 3 কেটে গেল, 1/4 হচ্ছে কারেক্ট আনসার। অপশান বি হবে আমার কারেক্ট আনসার, কিছুই নেই অঙ্কের মধ্যে। নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটায় যেটা তোমাদের মনে হতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো ফর্মুলা লুকিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি x³ + x² y + xy² + y³ মানে x + y এ হোল কিউব ফর্মুলা লুকিয়ে আছে, কিন্তু এখানে কোনোভাবেই তোমরা প্যাটার্ন খুঁজে পাবে না। ঠিক আছে, তাই এই ধরনের প্রশ্ন দেখলে তোমরা কিন্তু যদি এক্সের আর ওয়াইয়ের ভ্যালু 5 থেকে 2 এর মধ্যে থাকে, তাই কোনো রকম কিছু প্যাটার্ন খোঁজার চেষ্টা করবে না, ডাইরেক্ট ভ্যালু বসাবে, ইউনিট ডিজিট নিয়ে কাজ করবে। ঠিক আছে, দেখো
এখানে দেখতে পাচ্ছি ওয়াই কিউবের ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া আছে না -1, তার মানে আমরা দেখতে পাচ্ছি 7y কিউব আছে, তাহলে ওয়াই কিউব আছে মানে কি এখানে নেগেটিভ ভ্যালু দেবে, যেহেতু -1 আছে, তার মানে ওয়াইয়ের ভ্যালু যদি -1 হয় তার মানে এই পুরোটার ভ্যালু কত হয়ে যাবে, -7 হয়ে যাবে। 12xy², এক্সের ভ্যালু কত, -4, আর ওয়াই এর স্কোয়ারে যেহেতু এখানে -1 তার মানে এ +1 হবে, আর এখানে মাইনাস তার মানে এও মাইনাসই হবে, তার মানে 12 ইন্টু -4 ইন্টু 1, তার মানে কত হচ্ছে, 12 4 48, তাই তো, তার মানে -8 দিচ্ছে এখান থেকে আমার ইউনিট ডিজিট, হ্যাঁ কি না। নেক্সট 5x²y, এখানেও দেখতে পাচ্ছি মাইনাসই আসছে, 5x² এর ভ্যালু কত হবে না, এখানে 5 আছে যেহেতু, এখানে দেখতে পাচ্ছি 4 আছে, তাহলে 5-এর সঙ্গে যে কোনো জোড় সংখ্যা গুণ করলে, যে কোনো ইভেন ভ্যালু গুণ করলে সবসময় ইউনিট ডিজিট কত হয় না 0 হয়, তার মানে এখানে ইউনিট ডিজিট কত পাবো, 0ই পাবো। ওকে, এর আগে কিন্তু মাইনাস সাইন আছে। এবার 3x³ এই সাইনটা কিন্তু মাইনাসই হবে, এটা কিন্তু কেউ ভাববে না 0 তো কোনো মাইনাস সাইন হয় না, আমি বলেছি ইউনিট ডিজিট 0, পুরোটার ভ্যালু কিন্তু 0 নয়, তাই ইউনিট ডিজিট 0 মানে কিন্তু এর পাশে কিন্তু মাইনাস সাইনই হবে, কারণ এখানে ওয়াই মাইনাস আছে। 3x³ তাহলে এক্সের ভ্যালু তো মাইনাস, তার মানে এও মাইনাসই দেবে, তার মানে দেখতে পাচ্ছি 3 ইন্টু x³ মানে হচ্ছে এক্সের ভ্যালু কত আছে না 4 আছে, তাহলে 4-এর কিউব করলে কত পাবো, 4-এর কিউব করলে কত পাবো না 4ই পাবো। 4-এর ভ্যালু আমরা সবাই জানি, 4-এর ভ্যালু আমরা সবাই জানি যে 4-এর ভ্যালু যদি ইভেন হয়, 4-এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে সবসময় ইউনিট ডিজিট কত হয়, 6 হয়, আর 4-এর পাওয়ার যদি অড হয় তাহলে সবসময় ইউনিট ডিজিট কত হবে না 4ই হবে, এই পার্টটা সবাই মনে রাখবে। তাহলে এখানে 4-এর ইউনিট ডিজিট কী, 4-এর পাওয়ার কী আছে, অড আছে, তার মানে ইউনিট ডিজিট কী দেবে, 4ই দেবে, আর তার পাশে 3 গুণ আছে, তার মানে কী হবে না -2, ব্যাস গল্প শেষ, আর কিছু অঙ্কের মধ্যে নেই। এবার দেখো কত হচ্ছে আনসার না, -8 -7 -15 -2 -17, তার মানে কি যে ইউনিট ডিজিট পাবো পুরো ভ্যালুর যে ইউনিট ডিজিট তার ইউনিট কত হবে না 7ই হবে। অপশানের মধ্যে 7 কোথায় দেখতে পাচ্ছি, অপশান ডি, বোঝা গেল। একদম, আমি ফার্স্ট প্রপোর্শনকে এখানে 3rd-এর সঙ্গে গুণ করে দিয়েছি, ভেরি সরি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, আমার এখানে প্রবলেম হয়েছে, প্রবলেমটা কী না, 1st × 4th = 2nd × 3rd, তো আমি 2nd × 3rd এই পোর্শনটার 2nd আর 3rd-এর গুণ আর 1st আর 4th-এর গুণের সঙ্গে সমান। ঠিক আছে, কনসেপ্ট ইউনিট ডিজিট দিয়েই হবে, আমার ইউনিট ডিজিট ছাড়া কোনো উপায় নেই। তাহলে 9 আর এখানে দেখো 7 আর 7 গুণ করে কত পাচ্ছি, 9 পাচ্ছি, তাহলে 9-এর সঙ্গে কী গুণ করলে আমি 9 পাবো, আবার 1 গুণ করলে, তার মানে অপশান বি হবে আমার কারেক্ট আনসার। বোঝা গেল। চলো নেক্সট প্রশ্ন, বলো এই প্রশ্নের আনসার তোমরা কী করে পাবে, দেখে কি মনে হচ্ছে এই প্রশ্নটা আনসার করতে হবে। স্যার 11 মাল্টিপল দেখলাম। ভেরি গুড, 11-এর মাল্টিপল দেখতে হবে। কেন 11-এর মাল্টিপল দেখবো, আচ্ছা ভলিউম অফ স্ফিয়ার আগে বলে দিই আমি, ভলিউম অফ স্ফিয়ারের ফর্মুলা কী, ভলিউম অফ স্ফিয়ারের ফর্মুলা হচ্ছে 4/3 πr3, তাই তো। ভলিউম অফ স্ফিয়ারের ফর্মুলা কী না 4/3 πr3, যেখানে পাই হচ্ছে, পাইয়ের ভ্যালু কত না 22-এর সাথে এখানে বলাই আছে, তারপর আমরা লিখতে পারি 4/3 × 22/7 × r3। তার মানে এই যে প্রোডাক্টটা পেলাম, এই প্রোডাক্টের মধ্যে ফ্যাক্টর কে আছে, মানে এই প্রোডাক্টটা কোন কোন সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে, তার আমি বলতে পারবো আমি 2 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, 2-এর স্কোয়ার এখানে লুকিয়ে আছে, এখানে 22-এর মধ্যে 2 আছে, 2 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, আর কী কী সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ যাবে না 11 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, তাই তো। আর রেডিয়াস কি দেখতে পাচ্ছি 4.2 আছে, তাহলে 4.2কে আমরা লিখতে পারি 42/10, তার মানে সংখ্যাটি 7 দিয়েও পুরোপুরি ভাগ যাবে, 7 দিয়েও পুরোপুরি ভাগ যেতে পারে। তাহলে আমি অনেক
অনেকগুলো প্রাইম ফ্যাক্টর আমি এখানে পাচ্ছি এবং সেই প্রাইম ফ্যাক্টরগুলোর ডিভিসিবিলিটি চেক করে আমি আনসার পেতে পারি। সবচেয়ে কমন যে প্রাইম ফ্যাক্টর যেটার আমার নির্ণয় করা খুব সোজা সেটা হচ্ছে 11। তাহলে 11-র ডিভিসিবিলিটি চেক করব। আর যদি এখানে বলা থাকে যে অ্যাপ্রক্স নিতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই এই পদ্ধতিতে আনসার করতে পারবো না। বোঝা গেল? যদি কোনোভাবে এখানে বলা থাকে অ্যাপ্রক্সিমেটলি 2 দশমিক সংখ্যা অবধি আমার আনসার নাও, বা 3 দশমিক অবধি ভ্যালু নাও, বা 4 দশমিক ভ্যালু নাও, তাহলে কিন্তু কখনোই আমি এরমভাবে আনসার নিতে পারবো না। বোঝা গেল? বলবে হ্যাঁ, এটা একদম পরিষ্কার। তাহলে আমি 11-র ডিভিসিবিলিটি আগে চেক করব। 11-র ডিভিসিবিলিটি চেক করার নিয়ম কি না, অড প্লেসের সংখ্যাগুলোর সাম আর ইভেন প্লেসের সংখ্যাগুলোর সামের ডিফারেন্স নির্ণয় করা। যদি ডিফারেন্স 0 বা 11-র কোনো মাল্টিপল হয়, তাহলে পুরো সংখ্যাটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখি 11-র মাল্টিপল আগে 11-র ডিভিসিবিলিটি চেক করে নিই। দেখো অপশানে কী দেখতে পাচ্ছি, 2, 7, 8, 2, 3, 4। পয়েন্টকে তোমরা ভাববে পয়েন্ট নেই, ঠিক আছে, প্রত্যেকটা 3 ঘর পরে দশমিক আছে, তাহলে পয়েন্টকে তোমরা ভেবে নেবে যে পয়েন্ট অমিট হয়ে গেছে। পয়েন্ট বাদ দিলে পুরো সংখ্যাটার ডিভিসিবিলিটি চেক করার জন্য আমাকে 2 দেখতে পাচ্ছি ফার্স্ট ডিজিট, 8 থার্ড ডিজিট, ফিফথ ডিজিট হচ্ছে কি না 3। তার মানে 8 আর 2, 10 আর 3, 13। তার মানে অড প্লেসের সংখ্যাগুলোর যোগফল কত? 13। আর ইভেন প্লেসে এটা বসে যায় 7 + 2 9 + 4 13। তাহলে 13 থেকে 13 বিয়োগ করলে কী হয়? 0 হয়। তার মানে এই প্রথম সংখ্যাটি 11 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। তার মানে এই আনসার হতে পারে, এই আনসার হতে পারে, হবেই আমি এখন বলতে পারছি না। নেক্সট অপশানে চলে আসি। 3 + 2 5, 5 আর 2 7। আর ইভেন প্লেসে কারা আছে? 7, 1 আর 5। 7 মাঝে 12 আগে 13। তার মানে কি এদের ডিফারেন্স 0 বা 11-র মাল্টিপল হচ্ছে না। তার মানে বি অপশান কখনো আনসার হতে পারে না। সিমিলারলি সি অপশানে 2 + 7 9, 9 2 11। আর এখানে দেখতে পাচ্ছি কত? 8 আর 4 12 আর 9 কত? 12 আর 9 হচ্ছে 21। তার মানে এদেরও ডিফারেন্স 0 বা 11-র মাল্টিপল হচ্ছে না, তাই তো? তার মানে এও আনসার হতে পারে না। অপশান ডি, সেখানে দেখো 3 + 0 + 6 মানে 9, আর 4 + 4 + 1 মানে সেখানেও 9। তার মানে কি এদের ডিফারেন্স 0 হচ্ছে, তার মানে এ আনসার হতে পারে। এবার আমি কি করব? তাহলে এবার তুমি বলবে তাহলে আমাকে আনসার করে দেখতে হবে। আমি না, করার দরকার নেই এখনও। আমি দেখতে পাচ্ছি এই পুরো সংখ্যাটা 4 দিয়েও পুরোপুরি ভাগ যায়। আর 4 দিয়ে ডিভিসিবিলিটি রুল কি না, লাস্ট দুখানা ডিজিট যদি 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলেই বলতে পারি সংখ্যাটা পুরোপুরি 4 দিয়ে ভাগ যাবে। আর এখানে দেখতে পাচ্ছি 64 হচ্ছে সেই সংখ্যা যেটা 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তার মানে অপশান ডি হবে কারেক্ট আনসার। 34 কি 4 দিয়ে ভাগ যায়? না স্যার। তাহলে অপশান ডি হবে কারেক্ট আনসার। এই আনসারও আনসার হতে পারে না, এই অপশানও আমার আনসার হতে পারে না। তার মানে কিছু না করেই আমি আনসার করতে পারি শুধুমাত্র ডিভিসিবিলিটি আর ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে। নেক্সট প্রশ্ন, ইফ a + b + c = 16 and a² + b² + c² = 90, then find the value of ab + bc + ca। তাহলে আমাকে বলো যে a + b + c এর হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো কি জানো না? বলবে হ্যাঁ, আমরা অবশ্যই জানি। a + b + c হোল স্কোয়ার ফর্মুলা কি না, a² + b² + c² + 2 × ab + bc + c। আর দেখো a + b + c এর ভ্যালু দেওয়া আছে কত না 16, আর a² + b² + c² ভ্যালু দেওয়া আছে 90। আমার নির্ণয় করতে হবে ab + bc + c এর ভ্যালু। তার মানে এই পোর্শনটার ভ্যালু আমার নির্ণয় করতে হবে। আর a + b + c এর ভ্যালু দেওয়া আছে 16, তাহলে a + b + c এর হোল স্কোয়ার ফর্মুলা কত হবে? হোল স্কোয়ার করলে আমরা কত ভ্যালু পাবো না 16²। a + b + c এর হোল স্কোয়ার করলে কত পাবো না 16²। আর 16² মানেই হচ্ছে আমার কত না 256, তাই তো? হ্যাঁ কি না? তাহলে 256 থেকে আমার কত বিয়োগ করতে হবে না, 256 থেকে a² + b² + c² বিয়োগ করলে আমি পেয়ে যাব 2 × ab + bc + c এর ভ্যালু। তাহলে সবাই আশা করি বুঝতে পারছো যে ab + bc + c এর ভ্যালু কত হবে না 256 মাইনাস a² + b² + c² মানে হচ্ছে 90 বাই 256 থেকে 90 বিয়োগ করলে কত হয় 166, আর 166/2 করলে কত 83। অপশান বি হবে আমার কারেক্ট আনসার। ঠিক আছে, এখানেও আমি বলবো যে এখানেও তোমার 256 পুরোপুরি লেখার প্রয়োজন নেই, ইউনিট ডিজিট দিয়ে কাজ করবে।
আরামসে আনসার বেরিয়ে আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি কী আছে, 6 আছে, ইউনিট ডিজিট কত 6, আর 6-এর হোল স্কোয়ার করলে সেখানেও ইউনিট ডিজিট কত পাবো, 6ই পাবো, তাই তো। আর 6কে যদি আমরা 6 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমার 6 ইউনিট ডিজিট আসছে, আর তাকে 2 দিয়ে ভাগ করলে কী পাবো, 3 পাবো। এই 4টে অপশানের মধ্যে একবার 3 কোথায় আছে না, অপশান বিতেই আছে, তার মানে অপশান বি হবে আমার কি কারেক্ট আনসার। তাই এত কিছু করারও কোনো প্রয়োজন নেই, এসব হচ্ছে ওয়েস্টেজ অফ টাইম, এসব হচ্ছে আমার ওয়েস্টেজ অফ টাইম, এসব পরীক্ষায় করার কোনো দরকার নেই। নেক্সট প্রশ্ন, 3 sin theta minus cos theta by cos theta plus sin theta is equal to 1, then the value of cot theta. সবসময় মনে রাখবে এই ধরনের প্যাটার্ন দেখলেই কখনও কোনো ভ্যালু পুটিং বা এইসব জায়গায় যাবেই না। আমায় কট থিটার ভ্যালু নির্ণয় করতে হবে, ওপর নিচে দু জায়গাতেই সাইন থিটা আর কস থিটা আছে। তার আমরা সবাই জানি যে কস থিটাকে যদি সাইন থিটাকে দিয়ে ভাগ করি তাহলেই আমরা কট থিটা পাই, আশা করি এটি প্রত্যেকে জানে। তাহলে আমি কি করব, প্রত্যেকটা জায়গায় কি করব না কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করব। তাহলে ওপর নিচেই আমি যদি সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে কী হবে, 1 হবে। তার মানে লিখবো আমি 3 মাইনাস কস থিটা বাই সাইন থিটা কি কট থিটা, তাহলে 3 মাইনাস এক্স বাই কস থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে পাবো কি কট থিটা, মানে এক্স প্লাস 1 ইজিক্যাল টু 1। ব্যাস গল্প শেষ। তাহলে আলটিমেট 3 মাইনাস এক্সের ভ্যালু কি না এক্স প্লাস 1-এর সঙ্গে সমান, তার মানে 2x সমান হচ্ছে 2, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 1। তার এক্সকে আমি কাকে ধরেছি না আমি কট থিটাকে ধরে নিয়েছি, বারবার তো কট থিটা লিখবো না, তাই কট থিটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম। তাহলে কট থিটার ভ্যালু কত বেরোলো 1, অপশান সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। গাইস বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছি তো? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন বলছে 2 রানার্স সোনি অ্যান্ড মনি স্টার্ট রানিং অন এ সার্কুলার ট্র্যাক। আচ্ছা, সার্কুলার ট্র্যাকের প্রশ্নে দুটি প্রশ্ন আনসার জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে তারা যেখান থেকে স্টার্ট করলো সেখান থেকে স্টার্ট করে তারা ফার্স্ট টাইম কখন মিট করবে, আর হচ্ছে স্টার্টিং পয়েন্টে কখন মিট করবে। এবার আমি বলে রাখি যে স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য তারা যদি সেম ডাইরেকশানে মুভ করে বা অপোজিট ডাইরেকশানে মুভ করে, সবসময় কিন্তু কনসেপ্ট একই, তাদের ইন্ডিভিজুয়াল টাইমের এলসিএমই হবে আমার মিটিং টাইম। ওকে, স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য তারা যদি সেম ডাইরেকশানে মুভ করে আর অপোজিট ডাইরেকশানে মুভ করে, সবসময় তাদের ইন্ডিভিজুয়াল টাইম কি, তারা পুরো একটা ট্র্যাকটাকে পুরো একবার ঘোরার জন্য যে টাইম লাগে সেই টাইমের এলসিএমই হবে তাদের মিটিং টাইম অ্যাট স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, সেটা সে একদিকেই যাত্রা করুক বা বিপরীত দিকে যাত্রা করুক, ঠিক আছে, সব ক্ষেত্রেই কিন্তু একই কনসেপ্ট। তাহলে এখানের প্রশ্নে বলা হয়েছে যে 2 রানার্স সনি অ্যান্ড মনি স্টার্ট রানিং অন এ সার্কুলার ট্র্যাক অন লেন্থ 200 মিটার, ট্র্যাকটির লেন্থ বলা হয়েছে 200 মিটার। আর কি বলা হয়েছে, একটা স্পিড অফ 18 and 24 km/h রেসপেক্টিভলি ইন দ্য সেম ডাইরেকশন, আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট উইল দে মিট এগেন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে আমাকে স্টার্টিং পয়েন্টেরই কনসেপ্ট জানতে চেয়েছে। তাহলে তারা একই দিকে যাত্রা করছে, এটুকু শিওর আশা করি সবাই বুঝতে পেরেছো। একজনকার স্পিড বলা হয়েছে 18 km/h, আরেকজনকার স্পিড বলা হয়েছে 24 km/h। তাহলে দুজনকার ইন্ডিভিজুয়াল টাইম আমার নির্ণয় করতে হবে যে একটা রাউন্ড পুরো কমপ্লিট করার জন্য তাদের ইন্ডিভিজুয়ালি কত টাইম লাগে। তাহলে সোনির টাইম কত লাগে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, তাকে যেতে হবে কত বেগে না 18 km/h। আর 18 km/hকে মিটার পার সেকেন্ডে আমি করলে কি বলবো না 18 ইন্টু 5/18 দিয়ে গুণ করবো, তার মানে 5 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তার মানে 200/5 কত হচ্ছে না 40 সেকেন্ড তার টাইম লাগছে একটি রাউন্ড পুরো কমপ্লিট করার জন্য সোনির। এবার নেক্সট ওয়ান ইজ মনিও 200 মিটারই একটা রাউন্ড কমপ্লিট করবে, তার স্পিড কত দেওয়া আছে না 24 km/h। তাহলে 24 ইন্টু 5/18 করলেই আমি পেয়ে যাবো কি না তার স্পিড ইন মিটার পার সেকেন্ড। তাহলে মনির কত টাইম লাগছে 200 মিটার পুরো রাউন্ড কমপ্লিট করতে না 200 ইন্টু 18/24 ইন্টু 5, কাটাকুটি করে ফেলো। 5কে দিয়ে এখানে দেখতে পাচ্ছি 40, 4, 6, 3,
তার মানে 30 সেকেন্ড। তার মানে 40 সেকেন্ড আর 30 সেকেন্ড তাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল টাইম একটা পুরো রাউন্ড কমপ্লিট করার জন্য লাগছে। আমার নির্ণয় করতে কী হবে, তারা কখন স্টার্টিং পয়েন্টে মিট করবে। আমি সবসময় বলেছি যে যদি তাদের স্টার্টিং পয়েন্টে মিট করতে হয় তারা একই দিকে যাত্রা করুক বা বিপরীত দিকে যাত্রা করুক, সবসময় তাদের ইন্ডিভিজুয়াল টাইম একটা রাউন্ড কমপ্লিট করার জন্য যে ইন্ডিভিজুয়াল টাইম লাগছে মানে 40 সেকেন্ড আর 30 সেকেন্ড, এদের এলসিএমই হবে এদের মিটিং টাইম অ্যাট স্টার্টিং পয়েন্ট। তাহলে 40 আর 30 এলসিএম কত, 120 সেকেন্ড। অপশান এ উইল বি দ্য correct answer. Is it clear, guys? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So last question, what will be the remainder when 265 to the power 4081 plus 9 is divided by 266? দারুণ একটি কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপর প্রশ্ন প্রায় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, সব পরীক্ষায়। 265-এর পাওয়ার কত দেওয়া আছে, 4081, এবং তার সঙ্গে 9 যোগ করা আছে, এবং এই পুরো ভ্যালুটিকে 266 দিয়ে ভাগ করা আছে। ঠিক আছে, আচ্ছা এইটুকু ভ্যালুর কথা পরে ভাববো, আমি এই 9-এর গল্প পরে ভাববো। আগে যদি প্রশ্নটা আমার এরকম থাকে, যে 265 টু দি পাওয়ার 4081কে 266 দিয়ে ভাগ করলে আমার আনসার কী হবে, আমার রিমাইন্ডার কী হবে। সবসময় মনে রাখবো যে এ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনকে যদি আমি এ দিয়ে ভাগ করি, এ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এনকে যদি এ দিয়ে ভাগ করি, তাহলে দুটো রিমাইন্ডার পেতে পারি। একটা হচ্ছে কি, একবার পেতে পারি 1, আরেকবার পাবো এ মাইনাস ওয়ান। একবার পাবো কি, এ মাইনাস ওয়ান। কখন পাবো না, 1 কখন পাবো, যখন হবে এন ইভেন। আর এ মাইনাস ওয়ান কখন পাবো, যখন হবে এন অড। প্রত্যেকের কি জানা আছে এই ফর্মুলাটি? সবাই কি গল্পটি জানে? বলো, সবাই কি জানো না আমাকে এটা এক্সপ্লেন করে দিতে হবে? সে একটু বলে দেবেন এটা একটু। চলো তাহলে একবার দেখে নিই। বলো, তোমাকে বলা হলো ধরো 25 টু দি পাওয়ার 25কে 26 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে দেখো 25কে তোমরা কি লিখতে পারো না, 26 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 25 বাই 26। তাহলে এটাই হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ। দেখো 26 মাইনাস 26কে দিয়ে এ ধরে না, তাহলে কী বলবো না এ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন বাই এ। তাহলে এই কনসেপ্টের উপরে আমি এখন শিখছি। তাহলে 26 মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 25 আছে। আচ্ছা, যদি এখানে হোল স্কোয়ার থাকতো তাহলে তুমি কি বলতে? তুমি বলতে 26 মাইনাস ওয়ান মানে এ মাইনাস বির হোল স্কোয়ার আছে। তাহলে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা কি না 26 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 26 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার বাই কি 26। তাহলে এবার দেখো যদি ভাগ করি আমরা 26 স্কোয়ারকে 26 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত থাকবে, 0। এই পার্টটি রিমাইন্ডার কত হলো, 0। নেক্সট এই পার্টটিও দেখো 26 আছে, তাহলে 2 ইন্টু 26 ইন্টু 1 বাই 26 করলেও রিমাইন্ডার কত পাবো, 0। একমাত্র এখানেই দেখতে পাচ্ছি 1, যার কোনো কি নেই, যার কোনো 26-এর গুণিতক গল্প নেই। তাহলে যার কোনো 26-এর গুণিতকের গল্প নেই, সে শুধু পড়ে আছে 1। তার মানে কি, 1কে যদি আমি 26 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কী পড়ে থাকবে, একই পড়ে থাকবে। তার মানে কি, যখন দেখব এই ভদ্রলোক এই 2, যেহেতু 2 ইভেন নাম্বার তাই জন্যই আমি কি পেলাম, 1 পেলাম। এবার যখনই দেখো 2-এর জায়গায় 3 হবে, তখনই দেখো চেহারা চেঞ্জ হয়ে যাবে। কীরকম হবে খুব ভালো করে বুঝবে। তুমি বলবে 26 মাইনাস 1-এর হোল কিউব মানে এ মাইনাস বি-এর হোল কিউব, তার মানে 26-এর কিউব মাইনাস 3 ইন্টু 26 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু 26 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1-এর কিউব বাই 26।
তাহলে দেখো এই প্রত্যেকটা টার্ম, এই টার্মটি এবং এই টার্মটি, এই প্রত্যেকটা টার্মের মধ্যে কিন্তু 26 লুকিয়ে আছে। তাহলে যেহেতু 26 লুকিয়ে আছে, তার মানে কি এই প্রত্যেকটা টার্ম 26 দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে প্রত্যেকের রিমাইন্ডার 0 দেয়। তার মানে কি ফার্স্ট টার্ম থেকে 0 পেলাম, -0 +0 -1 কিউব মানে -1/26। তার মানে কি আলটিমেট ওপরে পেলাম -1/26। আর -1 কি কখনো রিমাইন্ডার হতে পারে? -1 রিমাইন্ডার তখনই হতে পারে যখন আমরা নেগেটিভ রিমাইন্ডারের কথা ভাবি। নেগেটিভ রিমাইন্ডার কাকে বলে? যদি আমরা ভাগ করতে না পারলেও এক্সট্রা বার ভাগ করে নিই, তখনই নেগেটিভ রিমাইন্ডার আসে। যেমন কি, যেমন আমি বললাম, ধরো আমি 7কে ভাগ করছি 4 দিয়ে, আমি বললাম 4 1 4 পুরোবার একবার যাচ্ছে, কিন্তু আমি যদি জোর করে 4 2 8 করি, তখন কি আমি নেগেটিভ রিমাইন্ডার পাই। নেগেটিভ রিমাইন্ডার পাই, আমি জোর করে ভাগ করেছি। ঠিক আছে, সেটাই হচ্ছে নেগেটিভ রিমাইন্ডারের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে সেই ঘটনাটাই ঘটেছে। তার মানে অ্যাকচুয়ালি রিমাইন্ডার কী হওয়া কথা ছিল না, অ্যাকচুয়াল রিমাইন্ডার এখানে হওয়া কথা ছিল না 26 - 1 25 হওয়া কথা ছিল। এখানে রিমাইন্ডার কী হওয়ার কথা ছিল না 26 - 1 25 হওয়ার কথা ছিল। তাহলে যখনই দেখতে পাবো -1 রিমাইন্ডার আসছে, তখন অ্যাকচুয়াল রিমাইন্ডার কত হবে না, যেটা নিচে বসে আছে সেটা -1। এটাই হচ্ছে a-1। বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো সেই ঘটনাই এখানে বলা হয়েছে। দেখো একই কনসেপ্ট, 265⁴081। তাহলে আমি জাস্ট দেখবো যে 4081 এ অড না ইভেন। তুমি বলবে 4081 অবভিয়াসলি অড নাম্বার। তার মানে কি 265 আর 266-এর মধ্যে ডিফারেন্স কত? 1। তার মানে অবভিয়াসলি আমরা 265কে কী লিখতে পারি না 266 - 1 হোল টু দি পাওয়ার 4081/266। তার মানে হলো তো a-1 হোল টু দি পাওয়ার n বাই a কনসেপ্ট, যেখানে n হচ্ছে অড নাম্বার। তার মানে আনসার কী হবে? a-1 হবে রিমাইন্ডার। তার মানে এই পার্টটার মধ্যে আমি রিমাইন্ডার কী পাবো? 266 - 1 হচ্ছে আমার রিমাইন্ডার পাবো, তাই তো? এবার আমি বলবো যে তোমরা এই 266 - 1 রিমাইন্ডার পেয়ে গেলে, ঠিক আছে। এটা যদি শুধু এইটুকু থাকতো, +9 আছে, তাহলে +9 যখন আছে তখন আমি কিন্তু আর a-1 ভাববো না, তখন আমি আর a-1 ভাববো না। তখন আমি জাস্ট ভাববো যে এটা তো -1⁴081 দিচ্ছিল, -1⁴081 দিচ্ছিল। তাই আমি ভেবেছিলাম যে -1 হবে, এবং তাই জন্যই আমি বলেছিলাম যে a-1 আনসার হবে। কিন্তু এর সঙ্গে তো +9ও আছে, তাহলে +9 যখন আছে তখন তো আমি বুঝতে পারছি যে -1-এর পাওয়ার যাই হোক না কেন সে -1ই দেবে। তাহলে এখান থেকে তো আমি -1ই পেয়ে যাচ্ছি, সরি। আর এই -1-এর সঙ্গে 9 যোগ করলে তো আমার প্লাস ভ্যালু দিচ্ছে, তাহলে প্লাস ভ্যালু কত? 8। তাহলে 8/266, তার মানে 8ই হবে আমার রিমাইন্ডার। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার।